Start. এটাকে কি বলে? শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস তোর আমার কথা? এটাকে কি বলে? আনত তল। আনত তল। তোরা আনত তল বুঝিস না। এই আনত তল বুঝানোর জন্য কই থেকে জানি অফিসের একটা ঢাকনা, মানে একটা বাক্স পাইছি, বাক্সের ঢাকনা খুলে নিয়ে আসছি। অফিসের মানুষজন আমাদের সব হা করে তাকাচ্ছে, কি ভাই কি করছেন আপনি? এটা কি? এটা হচ্ছে অনুভূমিক তল। অনুভূমিক, সেটা মানে কি? ভূমির সমান্তরাল। অনুভূমিক, হরাইজন্টাল প্লেন। এটাকে কি বলে বস? এটি আপনারা গতিবিদ্যা পড়ে আসছেন, আপনারা এটা জানেন না, ভয়ঙ্কর, খুব খারাপ কথা। অনুভূমিক তল এটাকে কি বলে? উলম্ব তল। উলম্ব, এই যে দেয়াল, দেয়াল। উলম্ব মানে কি? দেয়াল, বোর্ড, এক্স্যাক্টলি। আর এইটা কি বস? এটা হচ্ছে আনত তল। এই যে ভূমি, ভূমির সাথে কি করছে? ভূমির সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করে আছে। ভূমির সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করে আছে। এবং আমরা কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে গেলে মই-এর বেশ কিছু অঙ্ক করব। তো ওইখানে এই জিনিসপত্র লাগবে। সিঁড়ি, তোরা সিঁড়ি বেয়ে উঠছস, স্কুলের সিঁড়ি, বাসা বাড়িতে সিঁড়ি দিয়ে উঠছস। তো সিঁড়িটা কিরকম? সিঁড়িটা হচ্ছে এই রকম, এই রকম, এই। তো সিঁড়ির ক্ষেত্রে আমি কি বলতে পারি? আমার গতিপথ কিরকম, ট্রেজেক্টরি কিরকম? যে এই একটা আনত তল বরাবর। কি অবস্থা? আসসালামু আলাইকুম জনগণ, কথা শুনতে পাচ্ছেন কিনা আমার? এইটা একটু ক্লিয়ারলি জানাবেন। কথা শুনতে পাচ্ছেন কিনা সবাই আমাকে ঠিকঠাক মতো এইটা একটু জানাবেন সবাই। দেখতে পাচ্ছেন কিনা? আপনারা যে কি সব শিশুতোষ প্রশ্ন করেন না বাচ্চা লোক, কিচ্ছু বলতে পারি না। আমি নির্বাক হয়ে যাই, আমি হতবাক হয়ে যাই। নির্বাক, হতবাক, হাহাকার হয়ে যায় আমি একেবারে। কি আর বলবো আমি? ঠিক আছে, আমার আর কিছু বলার নাই। ওকে, ওকে, ফাইন। শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছেন। ক্লিয়ার। আচ্ছা, অদ্ভুত, অদ্ভুত, সবই অদ্ভুত। সায়েন্সের কাজ আসলে কি? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এদের কাজ আসলে কি? এই অদ্ভুত ব্যাপারগুলাকে আমাদের মানুষের বোধগম্য করা। যেমন বহু বছর আগে মানুষ যখন গুহাবাসী ছিল, মানুষ তো একটা টাইমে কেভম্যান ছিল, তাই না? তো ওই সময় বৃষ্টি হইতো, ওরা বুঝতো না হ্যাঁ বৃষ্টি কেমনে হইতেছে, হুট করে আকাশ থেকে পানি পড়তেছে। তো পরে মানুষ এটার ব্যাখ্যা বিশ্লেষণ করছে যে হ্যাঁ, এখানে বাষ্পীভবন হচ্ছে, বাষ্পায়ন হচ্ছে, বাষ্প হয়ে যাচ্ছে, উপরে গিয়ে মেঘ হচ্ছে, ঘনীভূত হয়ে বৃষ্টি হচ্ছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলা মানুষজন এই সায়েন্সের মাধ্যমে পড়ালেখা করে, গবেষণা করে এই সমস্ত জিনিসপত্র মানুষজন অ্যানালাইসিস করে বের করছে। সো এইটা হচ্ছে আসলে আমাদের সায়েন্সের, কি বলবো, মানে ভালো দিক আর কি, যে সায়েন্স আসলে কোয়েশ্চেন করছে এবং কোয়েশ্চেন করে বোঝার চেষ্টা করছে। এই প্লিজ ভাই, তুমি না এই এত ইরিটেটিং কেন তুমি? তুমি এই একটা প্রশ্ন এতবার করার তো কোনো দরকার নাই। অদ্ভুত ব্যাপার। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, চ্যাট পজ করে দিতে পারি। চ্যাট পজ করার আগে আপনাদের কোনো কথা আছে? লেখাপড়া খারাপ লাগে কেন? লেখাপড়া করতে আসলে কষ্ট হয়, ব্রেইন খাটাইতে হয়। তো যা কিছু করতে আসলে শরীর এবং মনে কষ্ট হয়, তা কিছুই আসলে কষ্ট লাগে। যেটা আমাদের সবচেয়ে আরাম লাগে সেটা হচ্ছে মাসে 30 দিন চিতে শুয়ে থেইকা ভিডিও গেমস খেললাম বা টিভি দেখলাম, চিল করলাম, সিরিজ দেখলাম। তো এটা আর কি ভালো আমাদের জন্য। আচ্ছা, কতক্ষণ হলো? এই যে শুরু হয়েছে। আচ্ছা, কি হয়েছে? আহ উপাংশ আর লম্বাংশ একই নাকি ভিন্ন? ভেক্টর করলে জানতা, উপাংশ হচ্ছে আসলে অনেকগুলো উপাংশ হইতে পারে, লম্বাংশ হচ্ছে আসলে দুইটা হয়। যে কোনো একটা ভেক্টরের দুইটা লম্বাংশ হয়। একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, একটা ওয়াই এক্সিস বরাবর, একটা অনুভূমিক তল বরাবর, একটা উলম্ব তল বরাবর। তো আমরা উপাংশ বললে আসলে লম্বাংশই বুঝি বা লম্ব উপাংশ বুঝি। সো লম্ব উপাংশ নিয়ে আমরা কাজ করি, লম্ব উপাংশ নিয়ে আমরা কাজ করি। আচ্ছা, ওকে, ক্লাস করেন, ক্লাস করেন, বুঝবেন আশা করি। আগের ক্লাসগুলো পড়ে ফেলেন, এইটা আমি লাস্ট দিন বলছি। আপনি গতিবিদ্যা পড়তে চান, নিউটনীয় বলবিদ্যা পড়তে চান, আপনার ভেক্টর পড়া লাগবে। এবং ভেক্টরে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে সামন্তরিক সূত্র, দুইটা ভেক্টরকে যোগ করে একটা ভেক্টর বানানো।
এবং উপাংশে ভাগ করা বা লম্ব উপাংশে ভাগ করা, এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা ভেক্টরে আলোচনা করছি। এইগুলার প্রভাব খুব বেশি মাত্রায় গতিবিদ্যায় আছে, নিউটনীয় বলবিদ্যায় আছে, কাজ শক্তি ক্ষমতায় আছে, মহাকর্ষে আছে। সো ভেক্টরের ব্যাপারে ভাই এই কথা আমি বোধহয় 15-20 বছর ধরে বলতেছি যে এইচএসসির ফিজিক্সের আব্বু আম্মু মাম্মি ড্যাডি ব্যাকবোন হচ্ছে ভেক্টর। আপনার ভেক্টর পড়া ভালো হইলে আপনি 7-8টা চ্যাপ্টারের বেসিক কনসেপশন ভালো বুঝবেন, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। ভেক্টর পড়া না হইলে আপনি অনেক কিছুই বুঝবেন না। সো এই আর কি বস, এই হচ্ছে ক্রাইসিস। ঠিক আছে, আচ্ছা, ওকে ফাইন। কলেজে পরীক্ষা থাকবেই ভাই, এটাও একটা জিনিস যে তুমি আসলে বড় হইছো, তোমরা সবাই আসলে বড় হইছো, তোমরা এসএসসি তে পড়ছো এতদিন, এবং যেটা আমরা এটা লাখ লাখ কোটি কোটি বার বহুত মেন্টর ভাইয়া সবাই বলছে, এসএসসি অনেক ছোট, টাইম অনেক বেশি, এইচএসসি অনেক বড়, অনেক বেশি কন্টেন্ট, অনেক বেশি পড়ালেখা, সেই তুলনায় সময় অনেক কম। সো হ্যাঁ, আপনাকে অনেক বেশি ফোর্স দিয়ে এক্সিলারেট করে অনেক বেশি ত্বরণ দরকার, এই জন্য অনেক বেশি বল প্রয়োগ করতে হবে, এটার জন্য কিছুটা ঘুম স্যাক্রিফাইস করতে হবে, অন্য ধরনের আড্ডাবাজি, হ্যাং আউট, সোশ্যাল মিডিয়ায় টাইম নষ্ট করা, এগুলা অনেক বেশি বাদ দিয়ে ফেলতে হবে, জাস্ট সলিড পড়াশোনা করতে হবে। এইচএসসি সায়েন্স অনেক ভাস্ট, সো ক্লাস থাকবে, পরীক্ষা থাকবে, এই সব কিছু আপনাকে ব্যালেন্স করে নিয়ে পড়তে হবে। আচ্ছা, বুয়েটে কিভাবে চান্স পাবো? খুব সহজ, বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, এইটাই একমাত্র উপায়, আর কোনো উপায় নাই। আচ্ছা, টানবল নিয়ে আমরা আরো ম্যাথ করব। ল্যাপটপ চাই, আমিও চাই ভাই, আমি ল্যাপটপই চাই ভাই, আমি ম্যাকবুক চাই না। তো পাইলে আমাকে জানাইস। আচ্ছা, সপ্তাহে কতদিন পড়া লাগবে পদার্থবিজ্ঞান? 6 দিন বা 7 দিন পড়েন, আমি সাজেস্ট করব 7 দিন পড়েন। আপনি 7 দিন প্রতিদিন যদি 1 থেকে 1.5 ঘন্টা করে পড়েন, আপনার মোটামুটি পুরো সপ্তাহে 10 থেকে 10.5 ঘন্টা পড়া হবে। এখন কেউ যদি বলেন যে ভাই আমি সপ্তাহে 3 দিন পড়বো, এই 3 দিন আমি 3 ঘন্টা করে বা 3.5 ঘন্টা করে পড়বো, তাইলে আমার 10.5 ঘন্টা পড়া হয়ে যাবে। সো ম্যাথ করলে বিষয়টা আসলে ওইরকম যে আমি যদি ভাই 3 দিন পড়ি, আমি যদি 3 দিন 3.5 ঘন্টা করে পড়ি, তাইলে আসলে আমার হয়ে যাচ্ছে 10.5 ঘন্টা, সপ্তাহে আমার ফিজিক্স পড়ার কোটা কমপ্লিট। বাট আমি স্ট্রংলি সাজেস্ট করব প্রতিদিন পড়ো, প্রতিদিন 1-1.5 ঘন্টা করে পড়ো। তুমি যখন 3 দিন সময় নিয়ে এত বেশি ইনফরমেশন একসাথে কম্পাইল করে ব্রেনে ঢুকাবা, তোমার মাথায় থাকবে না। তুমি আজকে নিউটনীয় বলবিদ্যার লেকচার নাম্বার 3 ক্লাস করবা আমার সাথে, এই ক্লাসটা তুমি আজকের রাতেই নিজের মতো করে বই থেকে কিছু জিনিসপত্র পড়ে ফেলবা, ঠিক আছে, এবং প্রবলেম সলভ করে ফেলবা কালকেই। তো এইভাবে পড়তে হবে, আপনি পড়া কম্পাইল করতে পারবেন না। তো হ্যাঁ, সপ্তাহে 7 দিন পড়বেন। আচ্ছা, আমি শুধু প্রথম পর্ব দেখেছি, আলহামদুলিল্লাহ ভালো করেছেন, আসেন ক্লাস করি। মেডিকেলের জন্য ফিজিক্স কিভাবে পড়বো? আগে এইচএসসির জন্য ফিজিক্স পড়ো, এখানে অ্যাডমিশনের কোর্স হচ্ছে না, নাক টিপলে দুধ বাইরে, ফিজিক্সের চ্যাপ্টারের নাম বলতে পারবি না 21টা, আসছে মেডিকেলের জন্য কিভাবে ফিজিক্স হবে, এটা কানসা বেড়ায় দেবো একদম। ইন্টারমিডিয়েটে কত পাইছিস? কি সুপার গোল্ডেন এ প্লাস? হ্যাঁ, 1300-তে কত? 1450 ভাইয়া, এই গর্ত, অদ্ভুত। বই না থাকলে মানে কি? বই থাকবে, বই থাকতে হবে, বই থাকে না কিভাবে? বই পড়া ম্যান্ডেটরি, একজন এইচএসসির স্টুডেন্টের মিনিমাম একটা বই তো ম্যান্ডেটরি, একটা বইয়ের সব কমপ্লিট করা ম্যান্ডেটরি। সো বই পড়তে হবে, বই না পড়লে তো আসলে নো ওয়ান ক্যান হেল্প ইউ, মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে হেল্প করতে পারে। আচ্ছা, আপনি অনেক কম প্র্যাকটিস করেন, আপনাকে কেউ হেল্প করতে পারবে না, আপনাকে বেশি প্র্যাকটিস করতে হবে। আমি আপনাকে একটা চ্যাপ্টার থেকে 50টা অঙ্ক করাই দিতে পারি, আপনি যদি ওই চ্যাপ্টার থেকে আরো মিনিমাম 50টা বা 70টা অঙ্ক না করেন, তাহলে আসলে আপনার হবে না বস, হবে না। তো আপনারা কি চান? আপনারা হোমওয়ার্ক গুলো করছেন কিনা আমাকে একটু জানান, এবং আপনারা আমাকে বলেন আপনাদের কি বাক স্বাধীনতা আমি অন রেখে দিব কিনা। বাক স্বাধীনতা অন রাখলে আমার কাছে যেটা মনে হয় যে আপনারা আসলে আমার কথাবার্তায় আসলে ফোকাস করতে পারতেছেন না, এটা আমি প্রচন্ড বেশি আসলে ফিল করি। ওকে, 27 তারিখে হাফ ইয়ারলির জন্য কিভাবে পড়বেন গাইডলাইন দেওয়া হয়েছে। হাফ ইয়ারলির জন্য কিভাবে পড়বেন সেই সমস্ত গাইডলাইন দেওয়া হয়েছে। ওকে, লাভ ইউ সো মাচ। আসেন আমরা শুরু করি, শুরু করি। পারি নাই বললেন না, চেষ্টা করছেন, চেষ্টা করে আমাকে দেখাইতেন যে ভাই এই যে এদ্দুর চেষ্টা করছি।
চেষ্টাটা অন্তত দেখাইতেন, চেষ্টাটাও দেখাইতে পারেন নাই। চেষ্টাটা তো করতে হবে রে ভাই। ওকে, রাখেন, ওখানে রাখেন। থ্যাংক ইউ সো মাচ। আসেন, যে অঙ্কগুলা দিছি এইগুলো আসলে খুবই সহজ সহজ অঙ্ক ছিল। মোস্ট প্রবাবলি ৭ নাম্বার অঙ্কটা ছিল হচ্ছে এইরকম একটা কপি কল বা পুলি ছিল। এটা আসলে এসএসসির ম্যাথ, অনেকেই খুব বোর হইছে। এখানে একটা M2 ছিল। এই M2 এর ম্যাথস মোটামুটি কিছু একটা দেওয়া ছিল। সাপোজ 5 কেজি বা 3 কেজি কিছু একটা দেওয়া ছিল মেবি। ধরে নিলাম এটা হচ্ছে 5 কেজি দেওয়া, মান নিয়ে তোরা প্যারা খাইস না। আর এইখানে ধরে নিলাম যে এইখানে একটা M1 দেওয়া আছে। এই M1 টার ভ্যালু কত? M1 টার ভ্যালু ধরে নিলাম হচ্ছে 2 কেজি। তাহলে খুব নরমাল কথা, এই নিচের দিকে হচ্ছে একটা M2G কাজ করবে, যেটা হচ্ছে W2। এই বিন্দু থেকে উপরের দিকে কাজ করবে হচ্ছে টান বল। টান একটা নির্দিষ্ট রশিতে টান সবসময় একটাই থাকবে। এই পুরোটা দেখো, এই কপি কলের মধ্যে এই চাকাটার উপরে এই হচ্ছে একটা রশি। এই রশিতে এইখানে টান হচ্ছে কত? টি। আবার এই বস্তুর ক্ষেত্রে আসো, এর নিচের দিকে কি কাজ করবে? এর নিচের দিকে একটা ওজন W1 কাজ করবে। W1 সমান কত হবে? W1 সমান হবে হচ্ছে M1G। তাহলে এই বস্তুটাকেও তো রশি দিয়ে বাইন্ধে রাখা হয়েছে। তাহলে এই বিন্দু থেকে উপরের দিকে কে কাজ করবে? উপরের দিকে কাজ করবে হচ্ছে টানটি। তো এই যে দেখো, টান বোঝাটা আসলে কতটা সহজ। এখন তুমি দেখতে পাচ্ছ কি এখানে হচ্ছে 5 কেজি, তোমরা মান নিয়ে চিন্তা করো না, 5, 3, 2, 10 কিছু একটা হবে। তো যেহেতু এটার ভর বেশি, তাহলে এটার ওজন বেশি, এদিকে ফোর্স বেশি। এইটা এ এক্সিলারেশনে নিচে নামবে, এইটা হচ্ছে এ এক্সিলারেশনে উপরে উঠবে। তো দুইটা বস্তুর জন্য তুমি দুইবার জাস্ট, তুমি যদি এখানে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, ধরে নিলা এইটা হচ্ছে M1, M1 এর জন্য নিচের দিকে কাজ করতেছে হচ্ছে M1G, উপরের দিকে কাজ করতেছে হচ্ছে টি। তাইলে M1 ভরের বস্তুটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে, ভর কম। তাইলে উপরের দিকে যদি যায়, তাইলে এইখানে যদি তুমি লিখো যে ভাই সামেশন অফ এফ সমান কি? সামেশন অফ এফ সমান হচ্ছে এম এ। এম এর জায়গায় কি লিখবা? M1। এক্সিলারেশন কোন দিকে? এক্সিলারেশন হচ্ছে উপরের দিকে। তাহলে সামেশন অফ এফ বলের লব্ধি। বল কি কি আছে এই M1 ভরের বস্তুটার উপর? কি কি বল কাজ করতেছে দেখো, ওয়ান্স এন্ড ফর অল খুব সহজে বুঝাই দিচ্ছি, কেউ না বুঝলে বুঝে নাও, অনেকেই হোমওয়ার্ক করছে। তো খেয়াল করো, এই M1 ভরের বস্তুর উপর উপরের দিকে টি বল কাজ করতেছে, নিচের দিকে M1G। তাহলে টি মাইনাস M1G সমান সমান কি হবে? সমান সমান হবে হচ্ছে M1A। বুঝতে পারছি, এক্সিলারেশন যেহেতু উপরের দিকে, তাইলে উপরের দিকের বলটা হচ্ছে বড়। তো এইটাকে মনে করো আমরা হচ্ছে একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারি। ধরে নিলাম এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1, এখানে তুমি মান বসাই দিলে কাহিনী হয়ে যাবে। তো এরপর আসে হচ্ছে M2 ভরের বস্তু। তাইলে এই যে M2 ভরের বস্তুটা আছে, এর নিচের দিকে কাজ করতেছে হচ্ছে M2G, উপরের দিকে কাজ করতেছে হচ্ছে টান টি। তাইলে এর এক্সিলারেশন কোন দিকে? এর এক্সিলারেশন হচ্ছে নিচের দিকে। তাহলে ওর জন্য যখন লিখবো সামেশন অফ এফ সমান হচ্ছে M2A। খেয়াল করো, এ কোন দিকে বাবা? এ হচ্ছে নিচের দিকে। তাহলে নিচের দিকের ফোর্সটা বড় হবে। তাহলে এখান থেকে কি লিখবো? এখান থেকে লিখবো হচ্ছে M2G মাইনাস টি সমান সমান কি? সমান সমান হচ্ছে M2A। তো এইটারে আমি কি দিতে পারবো ভাই? এইটারে আমি দিতে পারবো হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো যেহেতু আমরা টান বল নিয়ে বেশ কয়েকটা ম্যাথ করে ফেলছি, ইটস হাই টাইম যে আমরা এই কপি কল বা পুলির জন্য একটা শর্টকাট সূত্র একটু দেখে ফেলি। এই কপি কল বা পুলির কি হইতে পারে? একটা মজার শর্টকাট সূত্র হইতে পারে। তো চলেন আমরা এটা দেখে ফেলি। অনেকেই জানে হয়তো, বা আমি দেখতে হোমওয়ার্ক সাবমিট করার সময় অনেকে ওই শর্টকাট সূত্র ব্যবহার করছে। ভেরি গুড, যারা যারা করছো সেরা। আচ্ছা, তাহলে খেয়াল করো, তুমি যখন 1 নাম্বার আর 2 নাম্বার দুইটা ইকুয়েশনকে তুমি যদি যোগ করে দাও, তাহলে তুমি কি করছো বাবা? তুমি হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটা ইকুয়েশন যোগ করে দিচ্ছ। তাহলে টি আর টি প্লাস মাইনাস কাটা চলে যাচ্ছে। তাইলে এই পাশে থাকে হচ্ছে M1G প্লাস M2G সমান সমান ওই পাশে কি থাকে? ওই পাশে থাকে হচ্ছে M1A প্লাস M2A। বা এইখান থেকে আমরা জি কমন নিতে পারি। জি কমন না নিলেও আসলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। জি কমন না নেওয়াটাও আসলে কোনো প্যারা না আর কি। সো তুমি চাইলে ওইটা হচ্ছে ওইভাবে রাখতে পারো। না, M1G এর আগে কি আসবে? M1G এর আগে তো একটা মাইনাস চলে আসবে। M1G এর আগে কি আসবে? M1G এর আগে এখানে তো মাইনাস ছিল, সো এই মাইনাসটা চলে আসছে। তাহলে এখান থেকে আপনি জি কমন নেন বা না নেন কোনো সমস্যা নাই। তাহলে যদি জি কমন নেন, তাহলে আপনি লিখতে পারবেন হচ্ছে M2 মাইনাস M1। আর এইখান থেকে আপনি
লিখতে পারবেন m1 প্লাস m2। এ যদি আপনি কমন নেন তাইলে এ সমান কি আসবে, এ সমান আসবে হচ্ছে m1 প্লাস m2। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। তো আমি এই জিনিসটা না বলে এখান থেকে তোমাকে আসলে শর্টকাট সূত্র দেখাইতে চাই। এই জায়গায় যে সূত্রটা লিখছি এইটারে আমি আসলে শর্টকাট বলবো না, শর্টকাট হচ্ছে আসলে এখানে। এটা শর্টকাট সূত্র না, এটা কেউ মুখস্থ করো না, খুব একটা লস্ট প্রজেক্টের মতো মনে হবে। একটাই অঙ্ক সলভ হবে খালি, ওই সূত্রটা লিখলে কপিকল বা পুলির সব অঙ্ক সলভ হবে। সেটা কি, সেটা খেয়াল করো। m2g, m2g কোন দিকে, এই নিচের দিকে। m1g কোন দিকে, m1g হচ্ছে এই নিচের দিকে। এইটা হচ্ছে দুইটা টান। এই যদি সেই রশিটা হয় বা এই যদি কপিকলটা হয়, এইটার এই পাশে কে কাজ করছে, এই পাশে কাজ করছে m2g, এই পাশে কে কাজ করছে, এই পাশে কাজ করছে m1g। তাইলে m2 টা বড়, m2 টা বড়, তাইলে এখানে কি আমি বলতে পারি না যে সামেশন অফ f বলের লব্ধি সমান কি, বলের লব্ধি সমান হচ্ছে m2g মাইনাস m1g। বলের লব্ধি সমান m2g মাইনাস m1g। তাইলে এই শর্টকাটে তুমি লিখতে পারবা এক্সিলারেশন সমান হচ্ছে সামেশন অফ f ডিভাইডেড বাই, এখান থেকে যদি তুমি এক্সিলারেশন কমন নিতা, যেটা তুমি করছো, এক্সিলারেশন কমন নিলে কি থাকে, m1 প্লাস m2। m1 প্লাস m2 মানে কি, ভর দয়ের সমষ্টি। m1 প্লাস m2 মানে কি, ভর গুলার সমষ্টি। তাইলে এইখানে তুমি লিখতে পারবা সামেশন অফ m। তাইলে এই হচ্ছে আমাদের কপিকল বা পুলির জন্য একটা সুপার ইম্পর্টেন্ট, সুপার বহুল ব্যবহৃত শর্টকাট ফর্মুলা, সামেশন অফ এফ ডিভাইডেড বাই সামেশন অফ এম। এবং যতগুলা ম্যাথ আমরা করব সামনে সবগুলাতে এই সূত্র থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো এই গেল হচ্ছে আমার একটা হোমওয়ার্ক, যেটা আমরা করছি। এটা খুব সহজ ভাই, খুব সহজ। এত কিছু না করে এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ করেও আমরা বাইর করে ফেলতে পারি। আর এক্সিলারেশন বাইর করলে যে কোনো একটা ইকুয়েশনে বসায় দাও, টানের মান বের হয়ে যাবে। যে কোনো একটা ইকুয়েশনে বসায় দাও, টানের মান বের হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এই গেল হচ্ছে একটা ম্যাথ আমরা দেখছি। এর পরে আরেকটা ম্যাথ সম্ভবত ছিল হচ্ছে আনত তলের উপরে। আনত তলের উপরে এইখানে আমরা ওই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখি। এখানে একটা আনত তল ছিল, ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, বা এই অ্যাঙ্গেলটার নাম দিলাম হচ্ছে থিটা। আচ্ছা, এইখানে আমি কি করছি, এইখানে আমি বসাইছি হচ্ছে একটা কপিকল বা পুলি। এইখান দিয়ে একটা বস্তু ঝুলায় দিছি, আর এইখান দিয়ে আরেকটা বস্তুকে এইভাবে বসায় দিছি। কোনটাতে কত ভর ছিল আমার এক্সাক্ট মনে নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ধরে নিলাম এইটা ছিল হচ্ছে m2, এইটা ছিল হচ্ছে m1, এবং এমন ভাবে ধরা ছিল যে m2 টার ভ্যালু কি ছিল ভাই, m2 টার ভ্যালু m1 এর চাইতে বেশি। m2 টার ভ্যালু যদি বেশি হয়, মোস্ট প্রবলি এইটাও 5 ছিল, এইটাও 2 বা 3 কিছু একটা ছিল, 5 2 3 এরকম কিছু একটা ছিল। তাহলে ঘটনা কিভাবে দেখো, ঘটনা কিভাবে দেখো, এই যে m2 ভরের বস্তুটা আছে, এই m2 ভরের বস্তুটার ওজন m2g কাজ করবে কোন দিকে, m2g কাজ করবে হচ্ছে খাড়া নিচের দিকে। আর এই বিন্দু থেকে টান বল কাজ করবে কোন দিকে, টান বল কাজ করবে হচ্ছে উপরের দিকে। টান বল, রশির টান বল সবসময় কোন দিকে কাজ করবে, যে বিন্দুতে ঝুলায় রাখছি ওই বিন্দু থেকে বাইরের দিকে। আচ্ছা, এখন এই যে m1 ভরের বস্তুটা, এই m1 ভরের বস্তুটা কোথায় আছে, এই m1 ভরের বস্তুটা আছে এই আনত তলের উপরে। আনত তলের উপরে থাকলে কি হয়, এইটা আমরা খুব ছোট্ট একটা বেসিক মনে রাখবো। এটা আমি আগেও ডিসকাস করছি। এই যদি আমার থিটা অ্যাঙ্গেল হয় এবং এই থিটা অ্যাঙ্গেলে কোনো একটা তল যদি বাঁকানো থাকে, তাহলে এই তলের উপর আমি মনে করলাম একটা m ভরের বস্তু আছে। তাইলে এই বস্তুটার যে ওজন, পৃথিবী তাকে যেই বলে আকর্ষণ করবে সেটাই তো তার ওজন। এই W ইকুয়ালস টু mg কোন দিকে, W ইকুয়ালস টু mg হচ্ছে খাড়া নিচের দিকে। আর এই বস্তুটাকে, বস্তুটা তো এখন আনত তলের উপরে, তাইলে এই আনত তল ওকে একটা কি দিবে, নর্মাল রিয়াকশন ফোর্স, অভিলম্বিক প্রতিক্রিয়া বল। তো এই অভিলম্বিক প্রতিক্রিয়া বলটা হবে হচ্ছে বস, এইভাবে যাবে হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল। তাহলে এই বরাবর কে গেল, এই বরাবর গেল হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স। আচ্ছা, তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান, তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হবে, এই অ্যাঙ্গেলটাও হবে থিটা। তো তখন এই আনত তলের ক্ষেত্রে সারা জীবন মনে রাখো আমাদের
প্রধান কাজ হচ্ছে আমরা ওজনকে উপাংশে ভাগ করে দিব। আমরা কি করব? আমরা ওজনকে উপাংশে ভাগ করে দিব। এবং আরেকটা কথা বলি, আনত তলের ক্ষেত্রে এক্সিস চিন্তা করব কোথায়? আনত তলের ক্ষেত্রে এক্সিস বা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ চিন্তা করব হচ্ছে আনত তল বরাবর। এক্স অক্ষ, ওয়াই অক্ষ চিন্তা করব কোন তল বরাবর? এক্স অক্ষ, ওয়াই অক্ষ চিন্তা করব হচ্ছে আনত তল বরাবর। সো আনত তল বরাবর আমার এক্স এক্সিস, ওয়াই এক্সিস থাকবে। তখন আর ভূমিকে আমি অনুভূমিক তল বা এক্স এক্সিস হিসেবে চিন্তা করব না। তখন আমার এক্স এক্সিস বা অনুভূমিক তল কোনটা? আনত তল। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ডব্লিউ সমান এমজি। এই বরাবর কি হবে? এই বরাবর হবে হচ্ছে এমজি কস থিটা। এবং অনুভূমিক তল মানে আনত তল বরাবর নিচের দিকে কি আসবে? আনত তল বরাবর নিচের দিকে আসবে হচ্ছে এমজি সাইন থিটা। সেই হচ্ছে আনত তলের হিসাব ওয়ান্স অ্যান্ড ফর অল। আমাদের লাখ লাখ ম্যাথে এই আনত তল লাগবে, সো ধৈর্য এটা করে ফেলবেন। ওজন নিচের দিকে, নর্মাল রিয়াকশন ফোর্স উপরের দিকে। তো এবার আর কোনো ফোর্স যদি না থাকে তাইলে এই নর্মাল রিয়াকশন ফোর্স আর এমজি কস থিটা সমান। কিন্তু এখানে যদি আরো অন্যান্য ফোর্স থাকে তখন আরো অন্যান্য রকম ইকুয়েশন বের হবে। তো এইটা আমি লিখলাম না, সামনে আগায় যাই। তাহলে এইখানে খেয়াল করেন, এই যে m1 ভরের বস্তু, তাইলে ওর একটা ওজন এইটা কাজ করবে m1g কাজ করবে নিচের দিকে। তাহলে এই বরাবর ওর কি কাজ করবে? এই বরাবর ও নর্মাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে n কোন দিকে? উপরের দিকে। এই অ্যাঙ্গেল কি হবে? এই অ্যাঙ্গেল হবে হচ্ছে থিটা। তাইলে এই বরাবর কি আসবে? এই বরাবর আসবে mg cos থিটা। এবং এই বরাবর নিচের দিকে কি আসবে? নিচের দিকে আসবে হচ্ছে mg সাইন থিটা। সমস্ত বল লিখে ফেলছি? না, সমস্ত বল লিখি নাই। এই m1 ভরের বস্তুটাকে রশি দিয়ে টাঙায় রাখা হয়েছে না? তাইলে এই m1 ভরের বস্তুর রশির টান টি কাজ করবে হচ্ছে উপরের দিকে। তাইলে এই হচ্ছে টি কাজ করলো। এইখানে খেয়াল করো, আমি তোমারে খুব সিম্পলি বলে দিতে পারি, যদি আমরা শর্টকাট সূত্রটা চালাই, মাত্র আমরা একটা শর্টকাট সূত্র দেখছি। কি শর্টকাট সূত্র দেখছি? এক্সিলারেশন সমান কি? সামেশন অফ এফ ডিভাইডেড বাই সামেশন অফ এম। খেয়াল করো, আমি সূত্র প্রমাণ করে তোমাকে দেখাবো, বাট এইটাই আসবে, এইটাই কাজে লাগবে। খেয়াল করো তুমি কি খেয়াল করবা? সেটা হচ্ছে এখানে সামেশন অফ এফ, এফ কোনটা কোনটা? একটা হচ্ছে m2g, এইটা হচ্ছে ওজন, তো এইটা হচ্ছে একটা বল প্রয়োগ করতেছে। আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে এইটা কোন ধরনের এম? এইটা m1 অবশ্যই, m1। এইটা কি? এইটাও হচ্ছে m1, এটা হচ্ছে m1। তাহলে m1g সাইন থিটা। তাহলে m1g সাইন থিটা কোন দিকে? m1g সাইন থিটা হচ্ছে পিছনের দিকে, অপোজিট দিকে। m2g সাইন থিটা এদিকে। তাহলে কোনটা বড়? যেহেতু আমি ধরে নিছি m2 বড়, তাইলে এই m2 ভরের বস্তু নিচে নামবে আর m1 ভরের বস্তু ঢাল বেয়ে উপরের দিকে যাবে, নর্মাল হিসাব। তাইলে এইখান থেকে তুমি খেয়াল করো সামেশন অফ এফ, তাহলে কি লিখবা? a ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ এফ m2g, m2g মাইনাস m1g সাইন থিটা, মাইনাস কি? মাইনাস হচ্ছে m1g সাইন থিটা ডিভাইডেড বাই সামেশন অফ এফ, সামেশন অফ এম। দুইটা ভরকে কি করব? দুইটা ভরকে জাস্ট যোগ করে দিব। তাইলে কি লিখবো? লিখবো হচ্ছে m1 প্লাস m2। তো এইটাই আসলে আমাদের আসবে। যারা করছেন তারা জানেন, যারা জানেন না ওয়ান্স এন্ড ফর অল দেখে নেন। ফার্স্টে চিন্তা করি m2 ভরের বস্তুর জন্য। তাইলে এই হচ্ছে m2 ভরের বস্তু নিচের দিকে কাজ করছে m2g, উপরের দিকে কাজ করছে টি, বস্তু নামছে নিচের দিকে। আশা করি ঘটনা ক্লিয়ার। m2 ভরের
মাহমুদুল্লাহ জানাও। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? অদ্ভুত। এখন অদ্ভুত অদ্ভুত অবস্থার কি অবস্থা? এখন সাউন্ড আছে বস? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো একটু কোত্থেকে শুনতে পাচ্ছিলেন না, আমি একটু ট্র্যাক ব্যাক করে যাই। সো কদ্দুর বুঝছিলেন বস? কদ্দুর বুঝছিলেন বস? হ্যালো, মাইক টেস্টিং, শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। 7:25, এখন আমি কেমনে জানবো আমি 7:25-এ কই ছিলাম? আমি একটু শুরু থেকেই সবগুলা হালকা করে বলে দেই। প্রত্যেকটা ম্যাথই হুবহু একই রকম ম্যাথ, কপিকল বা পুলির সবগুলাই হচ্ছে একই টাইপের ম্যাথ। সো আমার একটু কথা শুনেন। যদি কথা না শুনে আজ এরা গেজেতে থাকেন তাহলে আসলে লসে পড়ে যাবেন, এইটা বুঝতে পারছেন সবাই। তো এখানে আনত তলের ব্যাপার স্যাপার বলছি, এবং আনত তলের ক্ষেত্রে বলছি সবসময় আমরা এক্সিস চিন্তা করব হচ্ছে আনত তল বরাবর। আমরা এক্সিস কোথায় চিন্তা করব ভাই? এক্সিস চিন্তা করব আনত তল বরাবর এক্স এক্সিস, এবং তার লম্ব তল বরাবর হচ্ছে ওয়াই এক্সিস। ঠিক আছে, আচ্ছা, ওকে ফাইন। তাইলে এইখানে হচ্ছে উলম্ব বরাবর হচ্ছে নরমাল রিঅ্যাকশন ফোর্স, নিচের দিকে ওজনের উপাংশ, আনত তল বরাবর আরেকটা উপাংশ, এইটাও বুঝতে পারছেন। ফাইন। প্রবলেম নাম্বার 8, প্রবলেম নাম্বার 8ও সবাই বুঝতে পারছেন বস? প্রবলেম নাম্বার 8ও সবাই বুঝতে পারছেন। সো চলে আসি হচ্ছে প্রবলেম নাম্বার 9-এ। চলে আসি হচ্ছে প্রবলেম নাম্বার 9-এ। আচ্ছা, এই যে এটা একটা ভালো কথা বলছে, আমার ভালো লাগে। এই যে এই ধরনের বুদ্ধিমান বুদ্ধিমতী মানুষজনকে আমি চাই। সেটা হচ্ছে যে আমাদের বাক স্বাধীনতা হরণ করতে গিয়ে জিমি ভাই নিজের বাক স্বাধীনতা হারায় ফেলছে। এটা আসলে চরম ট্র্যাজেডি জীবনের। আই লাভ ইউ, লাভ ইউ অল। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এইখানে যেটা হয়েছে, আপনার 2 কেজির একটা বস্তু ছিল, সবাই বুঝে নেন, লিখা তো আছেই। 2 কেজির একটা বস্তু ছিল, 3 কেজির একটা বস্তু ছিল। আপনি বাইর থেকে 2 কেজি ভরের এই বস্তুটাকে কিছু একটা বল, সাপোজ 10 নিউটন বা কিছু একটা বল দিয়ে আপনি হচ্ছে ধাক্কা দিচ্ছেন। তো এই 10 নিউটন বল বা যে কোনো একটা ফোর্স, এক্সটার্নাল ফোর্স দিয়ে যখন আপনি ধাক্কা দিচ্ছেন, তখন এই বস্তুটা এই এক্সটার্নাল ফোর্স পাইছে। সো এই এক্সটার্নাল ফোর্স নিয়ে সে কি করছে, সামনের যে 3 কেজি ভরের বস্তুটা ছিল তার উপরে সে কি করছে, তার উপরে সে একটা ক্রিয়া বল প্রয়োগ করছে। কি বল প্রয়োগ করছে? ক্রিয়া বল প্রয়োগ করছে। ঠিক আছে, আচ্ছা। আর এই 3 কেজি ভরের বস্তু কি করবে? বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল দিবে। সো এখানে আমরা অলরেডি ক্রিয়া প্রতিক্রিয়ার কথা বলতেছি। তাহলে এই এন বল, এইটা হচ্ছে কি ক্রিয়া বল, এবং এইটা কি, এইটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এবং মনে রাখেন, এই 3 কেজি ভরের বস্তু, এটা আমরা যখন সামনে অঙ্ক করব তখনও বুঝবো, এই 3 কেজি ভরের বস্তু যখন সামনে গেছিল তখন সে শুধুমাত্র এই প্রতিক্রিয়া বলের কারণেই গেছে। তাকে কিন্তু এই বাহ্যিক বল ধাক্কা দেয় নাই। তাকে কে ধাক্কা দিছে? এই 2 কেজি যেই ক্রিয়া তৈরি করছে সেই ক্রিয়া বলের কারণে সে সামনে গেছে। ঠিক আছে, মিম ধৈর্য ধরো, বুঝাই দেওয়া হবে। আচ্ছা, তাহলে চলে আসি ফার্স্ট M1 ভরের বস্তুটা। এই যে এটাকে যদি M1 চিন্তা করি, তাহলে M1 ভরের বস্তুর উপর কি হয়েছে? ডান দিকে কে গেছে? ডান দিকে গেছে হচ্ছে F এক্সটার্নাল বা F পরিমাণ বল, এবং বাম দিকে কে আসছে? বাম দিকে আসছে রিঅ্যাকশন ফোর্স। বাম দিকে কে আসছে? রিঅ্যাকশন ফোর্স। তো বস্তুটা আসলে কোন দিকে গেছে? সমস্ত, দেখো আমরা এই যে অঙ্কটা করছি, আমাদের সিলেবাস সহজ, বস্তুদ্বয় একসাথে চলবে, আমাদেরকে এইটাই দিয়ে দেওয়া হবে। বস্তুদ্বয় কি হবে ভাই? বস্তুদ্বয় একসাথে চলবে। তাহলে দুইটা বস্তুরই ত্বরণ সেম। দুইটা বস্তুর কি ভাই? দুইটা বস্তুরই হচ্ছে ত্বরণ সেম। তাইলে M1 ভরের বস্তুটা কি করছে? এই M1 ভরের বস্তুটা এই ডান পাশে আগাইছে এ ত্বরণে। তাইলে F মাইনাস এন, ডান পাশে বল বেশি, তাহলে F মাইনাস এন সমান কি হবে? M1A। আর এই M2 ভরের বস্তু দুইটাই তো একই ত্বরণে আগাইছে, তাহলে এই M2 ভরের বস্তুও সামনের দিকে আগাইছে। তাহলে এই M2 ভরের বস্তু সামনের দিকে আগাইছে কেন? জাস্ট এই ক্রিয়া বলটা, 2 কেজি ওকে যে ক্রিয়া দিছে ওইটার জন্য। তাহলে এটা কি এন, তাহলে এন সমান কি হবে? এন সমান হবে M2A। তাহলে এই দুইটারে যোগ করো ভাই, দুইটারে যদি যোগ করো এন আর এন কাটা, তাহলে এফ সমান কি আসবে? এই পাশে দেখো M1A প্লাস M2A, এখান থেকে এ কমন নাও, এখান থেকে এ কমন নাও, এ কমন নিলে কি আসবে? M1 প্লাস M2, এখান থেকে এ কমন নিলে আসবে M1 প্লাস M2। তাহলে এ সমান কি হবে? এ সমান হবে হচ্ছে, দেখো এইটা সেই শর্টকাট। তুমি এইখান থেকে দেখো, তুমি এইখান থেকে আসলে কি পাইছো? এইখান থেকে তুমি আসলে পাইছো হচ্ছে এ সমান সমান এফ ডিভাইডেড বাই M1 প্লাস M2। এফ ডিভাইডেড বাই M1 প্লাস M2, এখানে একটাই ফোর্স দেওয়া ছিল।
এখানে আমরা মাল্টিপল ফোর্স যদি চালাইতাম তাহলে সামেশন অফ এফ ডিভাইড বাই সামেশন অফ এম। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা আদিল জানি না বাস, এইটা আসলে এনাম ভাই জানে, এনাম ভাইকে বলেন, এনাম ভাইকে বলেন। আচ্ছা ঠিক আছে, বোর্ড পরীক্ষাতে এই শর্টকাট না ব্যবহার করতে আমি সাজেস্ট করব, স্যাররা মাইন্ড করতে পারেন। বোর্ড পরীক্ষাতে আমরা এই শর্টকাট ব্যবহার করব না। এফ এর মানটা কই পাবো? এফ এর মানটা কোশ্চেনে দেওয়া ছিল, আমি দিয়ে দিয়েছিলাম 10 নিউটন 20 নিউটন কিছু একটা, এফ এর মানটা দেওয়া ছিল। ঠিক আছে, আচ্ছা ওকে। দিন ইসলাম, তুমি মিস করছো কোনো কিছু? তুমি শুরু থেকে দেখো বা আগের ক্লাসটা দেখো। আচ্ছা এই অঙ্কটা কেউ কেউ বুঝতে চাইছো, সো একটু খেয়াল করো, খুব নর্মাল কথা ভাই। দেখো আমি তোমাদের বাক্সা তার হরণ করতে পারতেছি না, বুঝোই তো একটা টেকনিক্যাল ঝামেলা হয়ে যাচ্ছে। এর মাঝখানে তুমি যদি আসলে কন্টিনিউয়াসলি কথা বলতে থাকো, তুমি আসলে তোমার নিজের লস করবা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে দুইটা ভর ছিল, এখানে M2 একটা ভর ছিল, এখানে M1 একটা ভর ছিল। ধরে নেই M2টা হচ্ছে M1 এর চাইতে বড়। M2টা যদি M1 এর চাইতে বড় হয়, তাহলে M2 ভরের বস্তুটা নিচের দিকে নামবে, আর M1 ভরের বস্তুটা এই আনত তল বরাবর উপরের দিকে উঠে যাবে। একই ত্বরণে উঠবে, একই টান থাকবে। আচ্ছা খুব ভালো কথা। তাহলে এখন খেয়াল করেন M2 এর নিচের দিকে কি কাজ করতেছে? M2G। M2 এর উপরের দিকে কাজ করতেছে T। তাইলে তুমি যদি M2 এর জন্য ইকুয়েশন লিখো, M2 এর নিচের দিকে কাজ করতেছে M2G, উপরের দিকে কাজ করতেছে T, বস্তু নামতেছে নিচের দিকে, তাহলে সামেশন অফ F সমান Ma। তাইলে M2G মাইনাস T, M2G মাইনাস T সমান হচ্ছে M2A। এইটা হচ্ছে একটা ইকুয়েশন। আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি, সবার কমেন্ট দেখতে পাচ্ছি। নাদিয়া, আচ্ছা আরো আসতে বলবো। আচ্ছা বুঝছেন আশা করি বস। একই টাইপের ম্যাথ 10-12টা করার পরেও যদি আসলে বাবু আস্তে করে বলা লাগে, তাহলে তো আমরা আগাইতে পারবো না বাবু। এই M2 ভরের বস্তুর ওজন নিচের দিকে, টান উপরের দিকে, বস্তুটা নিচের দিকে নামছিল। তো বস্তুটা যেহেতু নিচের দিকে নামছিল, তাই নিচের দিকে বলের মানটা বেশি, M2Gটা বড়, উপরের দিকে টানটা ছোট। তাইলে M2G মাইনাস টি, M2G মাইনাস টি সমান কি? M2A, এই বস্তুটার ত্বরণ। আচ্ছা এবারে চলে আসি M1 ভরের বস্তুর ক্ষেত্রে। সো এইটার জন্য এইখানে আমরা আনত তলে বস্তু থাকলে কিভাবে ওজনের উপাংশ ভাগ হবে সেটা বলছি। তো ওজন mg কাজ করবে খাড়া নিচের দিকে। এই খাড়া নিচের দিকটা কোনো এক্সিস বরাবর পড়ে না। এই ওজন mgটা কাজ করতেছে কোন দিকে জানো? এই বরাবর। এখন এইটা আমাদের কোনো এক্সিস না, আমাদের এক্সিস কোনটা? এই হচ্ছে আমার এক্স এক্সিস, এই হচ্ছে আমার ওয়াই এক্সিস। তাইলে এই যে ওজনটা খাড়া নিচে কাজ করছে, এই জন্য ওজনটাকে আমার উপাংশে ভাগ করা লাগে। এই বরাবর হচ্ছে mg cos থিটা, এই বরাবর হচ্ছে mg sin থিটা। এইটা আনত তলের ক্ষেত্রে সারা জীবন একই রকম, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়। অনুভূমিকের সাথে অ্যাঙ্গেলটা থিটা, সবসময় mg cos থিটা আর mg sin থিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে খেয়াল করো, এই যে M1 ভরের বস্তু আছে, তাহলে নিচের দিকে কে কাজ করবে? নিচের দিকে কাজ করবে হচ্ছে M1G cos থিটা। আর আনত তল বরাবর, ঢাল বরাবর নিচের দিকে কে কাজ করবে? M1G sin থিটা। আর রশির টানটি কাজ করবে কোন দিকে? রশির টানটি কাজ করবে উপরের দিকে। আচ্ছা বস্তু কোন দিকে যাচ্ছে ভাই? এই M1 ভরের বস্তু কোন দিকে যাচ্ছে? আনত তল বরাবর উপরের দিকে যাচ্ছে। তাহলে বস্তু যদি আনত তল বরাবর উপরের দিকে যায়, তাহলে তুমি খেয়াল করো, এই M1 ভরের বস্তু উপরের দিকে টান, নিচের দিকে M1G sin থিটা, এক্সিলারেশন উপরের দিকে। তাহলে ত্বরণ যেই দিকে, সেই দিকের বলটা বড় হবে, নাইলে তো সেই দিকে যাবে না। আচ্ছা তাইলে T মাইনাস M1G, T মাইনাস M1G সমান সমান কি? M1A। এবার দেখো এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, দুইটাকে তুমি যোগ করবা। দুইটাকে যোগ করলে এখান থেকে ত্বরণের মান বের হবে। আর ত্বরণের মান তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসাইলে ওইখান থেকে টানের মান বের হয়ে যাবে। বুঝতে পারছি? এই হচ্ছে হিসাব। এই হচ্ছে বুঝায় টুঝায় অঙ্ক করা। যদি বুঝায় আমরা অঙ্ক করি, আর মনে করো এটা আমার MCQতে আসতে পারে ভাই, বুয়েট অ্যাডমিশন টেস্ট বা বুয়েটে এবছর রিটেন হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো যদি ভার্সিটিতে আসে, তাহলে M2G, সরি আমরা এই শর্টকাট মনে রাখবো, এক্সিলারেশন সমান কি? সামেশন অফ F ডিভাইড বাই সামেশন অফ M, বলের লব্ধি ডিভাইড বাই ভরের লব্ধি। ঠিক আছে, আচ্ছা কোন উপরে হইলে তুই নিচেরটা বাইর করে নিবি, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন ভাই? কি পারবা না? প্রামাণিক। mg cos থিটা কোথায়? mg cos থিটা আসলে এই প্রতিক্রিয়া বল দ্বারা ব্যালেন্স হয়ে গেছে। এই n প্রতিক্রিয়া বল
উপরের দিকে আর mg cos থিটা নিচের দিকে। এরা একজন আরেকজনকে কি করছে? নিষ্ক্রিয় করে দিছে, নালিফাই করে দিছে, নিষ্ক্রিয় করে দিছে। বুঝতে পারছি? আচ্ছা, ওকে ওকে ফাইন। একটা অঙ্ক হোমওয়ার্কের জন্য থাকতেছে, হোমওয়ার্ক করবেন। আমরা তো আগেইতেই পারলাম না, ক্লাসই শুরু করতে পারলাম না। আমরা এখন মানে লাখ লাখ কোটি কোটি স্ট্যাটিক হিন্ড্রেন্সে পড়ে গেলাম। যাই হোক, এই একটা অঙ্ক হোমওয়ার্কের জন্য থাকতেছে। আর এখানে কি লিখতে চাইছিলাম? 5000 কেজি ভরের ইঞ্জিন 1000 কেজি ভরের 5টি বগিকে টেনে নিয়ে যায়। ইঞ্জিন সম্মুখ দিকে 40,000 নিউটন বল, ধাক্কা বল লিখি, ধাক্কা বল তৈরি করে। রেল লাইনের ঘর্ষণ বল, একটু ছোট করে আমরা ঘর্ষণ বলটাও দেখে ফেলি। রেল লাইনের ঘর্ষণ বল 5000 নিউটন। খুব ভালো কথা। আপনাকে দুইটা জিনিস বাইর করতে হবে। এক নম্বরে বাইর করবেন হচ্ছে পুরা সিস্টেমের ত্বরণ কত। পুরা রেলগাড়িটা আসলে একই ত্বরণে হচ্ছে গতিশীল থাকবে, পুরা রেলগাড়িটাই একই ত্বরণে গতিশীল থাকবে, এই হচ্ছে এক্সিলারেশন। আর 2 নম্বরে আপনাকে বাইর করতে বলছে, 2 নম্বরে আপনি মজার একটা জিনিস বাইর করেন। আপনি বাইর করেন দ্বিতীয় বগির উপর সম্মুখমুখী টান বল কত। দ্বিতীয় বগির উপর সম্মুখমুখী না বলে বলি অগ্রগামী টান বল কত। ঠিক আছে, আচ্ছা ফাইন, বুঝতে পারছি, এইটুকু বুঝতে পারছি জনগণ। এই দুটো অঙ্ক হোমওয়ার্ক থাকতেছে, সামনে গিয়ে আমরা আরো কিছু জিনিসপত্র দেখবো। আর হোমওয়ার্ক গুলো আপনারা করে ফেলেন রে ভাই। হোমওয়ার্ক যদি প্রত্যেকদিন ক্লাসে এসে সলভ করাই দিই, তাহলে তো আসলে জীবন যুদ্ধে লাখ লাখ কোটি পিছায় থাকবো। আমি এরপরে ভাবছি হোমওয়ার্ক সলভ করে দিব না, হোমওয়ার্ক আমি করে গ্রুপে আপলোড করে দিব, এটা ভালো। রাকিবুল, শুধু তোমার একারই সমস্যা হচ্ছে, আর কারো সমস্যা হচ্ছে না রাকিবুল? বাকি সবাই বুঝতে পারছেন? বাকি সবাই বুঝতে পেরেছেন আশা করি। ওকে, আচ্ছা চলে আসেন। সাব্বির ভাই আমাদেরকে কি দিচ্ছে একটু দেখে আসি। সাব্বির ভাই আমাদেরকে লাখ লাখ ব্ল্যাঙ্ক স্লাইড দিছে। সাব্বির ভাই আমাদেরকে ভালোবেসে, আমি বলছিলাম সাব্বিরকে ভালোবেসে কিছু দিস না, তো দেয় নাই কিছু। ওকে ফাইন, আসেন হচ্ছে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্রটা পড়ে ফেলি। তৃতীয় সূত্র পড়ার পরে আমাদের যেটা হচ্ছে জাতীয় টপিক, ভরবেগের সংরক্ষণশীলতা এবং গতিশক্তির সংরক্ষণশীলতা, এই নিয়ে বেশ কিছু প্রবলেম সলভ করব। এই বছরের বুয়েট প্রশ্নগুলো এখনো বস হাতে আসে নাই। বুয়েট প্রশ্ন হাতে আসতে বেশ সময় লাগে। বুয়েট আসলে কোয়েশ্চেন দেয় না, সো কোনো কালেই দেয় নাই। সো এই জন্য বুয়েট কোয়েশ্চেন অ্যাকুরেটলি পাওয়া যায় না। সো বুয়েট কোয়েশ্চেন পাওয়ার টেকনিক, তাহলে আপনারা কোয়েশ্চেন ব্যাংক কেমনে দেন? ওই বিভিন্ন পোলাপানের কাছ থেকে জিজ্ঞেস করে হচ্ছে আমরা কোয়েশ্চেন কালেক্ট করি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। ঠিক আছে, আচ্ছা টি কেন সেম হয়? একটা রশি, তুমি চিন্তা করো, তুমি একটা রশি ধরে আসো, আমি যদি ওই রশি ধরে হ্যাঁচকা টান দেই, আমি যত জোরে টান দিব তুমিও তত জোরে টান খাবা, পড়ে যাবা আর কি। ঠিক আছে, তো এই একটা রশিতে একটাই টান, সেটা তো আসলে খুব স্বাভাবিক ব্যাপার বস, এটা চিন্তা করতে পারাটা। আর এটা আমরা প্রথম দিনের কথাবার্তার ভিতরেও আছে। আচ্ছা আমি কি বলছিলাম, একটা রশিতে একটা টান বল, তাহলে প্রবলেম 8-এ টান কি দুইটা? না, প্রবলেম 8-এ টান কেন দুইটা হবে? সকল ক্ষেত্রে টান একটাই টান ভাই, একটাই টান। প্রবলেম এই যে দেখো, এখানেও টি লেখা, এখানেও টি লেখা, একটাই টান। এক রশিতে টান সবসময় একটা, মাল্টিপল টান আমাদের হবে না। এক রশিতে টান সবসময় হচ্ছে একটা, কোনো প্রবলেম?
ওকে, আচ্ছা, নিউটনের গতির তৃতীয় সূত্রে আমাদেরকে কি বলছে? নিউটনের গতির তৃতীয় সূত্রে আমাদেরকে বলছে হচ্ছে খুব সহজ কথা, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী। প্রত্যেক ক্রিয়ার কি হবে? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী কি থাকবে? প্রতিক্রিয়া থাকবে। So each force has an equal and opposite reaction. Each action has an equal and opposite reaction. So এই equal and opposite reaction এর ব্যাপারটা একটু বুঝি। এটা নিয়ে শুরুতে একটু কথাবার্তা বলছি এবং এইটাও বলছি যে আমাদের জন্য আসলে জীবনযাপন সহজ, সো আমরা সহজে চিন্তা করব। সো যদি অনুভূমিক তলের উপরে একটা m ভরের বস্তু থাকে, এই m ভরের বস্তু পৃথিবীর দিকে একটা ক্রিয়া বল দিবে, সেই ক্রিয়া বলটা কি? ক্রিয়া বলটা হচ্ছে তার ওজন, এবং এই পৃথিবীও তাকে কি করবে? পৃথিবীও তাকে একটা প্রতিক্রিয়া বল দিবে। পৃথিবীও তাকে কি করবে? পৃথিবীও তাকে হচ্ছে একটা প্রতিক্রিয়া বল দিবে। এবং মজার কথা হচ্ছে এই প্রতিক্রিয়া বলও কি? আসলে প্রতিক্রিয়া বলও হচ্ছে এমজি। প্রতিক্রিয়া বলো কি? প্রতিক্রিয়া বলো এমজি। আচ্ছা, এরপরে আসেন, এই যে পৃথিবীর উপর বস্তুটা আছে, বস্তুটা পৃথিবীটার উপর একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে। বস্তুটা পৃথিবীর উপর কি দিচ্ছে? একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে। এবং পৃথিবীও বস্তুটার উপর কি করতেছে? পৃথিবীও বস্তুটার উপর একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে। সো এই হচ্ছে আসলে জেনুইন ঘটনা। নর্মালি এখানে আসলে দুইটা ফোর্স না, এখানে দুইটা চারটা ফোর্স লাগে। তো কথা হচ্ছে ভাই, আমরা কেন শুধু দুইটা ফোর্স নিয়ে কাজ করি? আমরা দুইটা ফোর্স নিয়ে কাজ করি কারণ আমরা শুধুমাত্র বস্তুর উপর ক্রিয়াশীল বল নিয়ে চিন্তা করি। আমরা শুধুমাত্র কি চিন্তা করি? আমরা শুধুমাত্র বস্তুর উপর ক্রিয়াশীল বল নিয়ে চিন্তা করি। সো বস্তুর উপর ক্রিয়াশীল বল একটা হচ্ছে পৃথিবী তাকে ওজন বলে টান দিচ্ছে, এবং আরেকটা হচ্ছে পৃথিবী তাকে প্রতিক্রিয়া বল দিচ্ছে। সো আমরা কি করি? আমরা যে কোনো বস্তুর ক্ষেত্রে নিচের দিকে ওজন এবং উপরের দিকে কি? উপরের দিকে হচ্ছে তার অভিলম্ব প্রতিক্রিয়া বল, এই দুটো নিয়ে কাজ করি। বাট মনে রাখেন এইখানে ডব্লিউ এবং এন ক্রিয়া প্রতিক্রিয়া না। ডব্লিউ এবং এন কি? ডব্লিউ এবং এন ক্রিয়া প্রতিক্রিয়া না। কে যেন আমাকে বলছে, এটা পড়াইছি। থ্যাংক ইউ সো মাচ বস, যে আপনি এত ভালোভাবে জিনিসটা মনে রাখছেন। আই রিয়েলি লাভ ইউ। সো জাস্ট এটা মনে রাখেন, আমরা কি করবো? আমরা শুধু নিচের দিকে ওজন এমজি আর উপরের দিকে হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বলটা কাজ করব। আচ্ছা, এই অভিলম্ব প্রতিক্রিয়া বল আসলে দুইটা বস্তু যখন টাচ করে তখনই কাজ করে। এই বস্তুটাকে টাচ করছে, অভিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে। ঠিক আছে, মানে আমার দুইটা হাত কাজ করছে, এখানে অভিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে। আচ্ছা, আমাদের জন্য যেটা মনে রাখা দরকার, এগুলো আসলে অ্যাডভান্স পড়ালেখা, আমরা জাস্ট জেনে রাখছি। আমরা যেটা মনে রাখবো সেইটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া দুইটি ভিন্ন বস্তুর উপর হবে। ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে? ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা ভিন্ন বস্তুর উপর হবে। দুই নাম্বারটা কি হবে? যতক্ষণ ক্রিয়া ততক্ষণ প্রতিক্রিয়া। বেশি কম হবে না, যতক্ষণ ক্রিয়া বল কাজ করবে ততক্ষণই কি হবে? ততক্ষণই হচ্ছে প্রতিক্রিয়া বল কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। আরে একটা বাচ্চা এত মানে আফসোস নিয়ে বলছে শিখতে ক্লাস করার পরে আর সময় থাকে না। দেখ বাবু, আমি এইটা এর আগেও বলছি, আজকের ক্লাসেই বলছি বোধহয়, যে আপনারা এইচএসসি তে উঠছেন, কয়েক মাস হয়েছে। এসএসসি না জীবনটা, এসএসসির বই ভাই অনেক ছোট ভাই, সময় অনেক বেশি। ওই জায়গায় তোমাকে এইচএসসি তে এখন প্রতিটা সাবজেক্টে, আমাদের তো ফিজিক্স ফার্স্ট পেপার বই মনে হয় 350 না 400 পেজ,
সেকেন্ড পেপার বই আছে, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংলিশ, আইসিটি সবকিছু এরকম ডবল ডবল, খালি আইসিটি তোকে একটু বাদ দিছে। তো এই জায়গায় তো ভাই তোকে একটু এক্সট্রা এফোর্ট দিয়ে পড়তেই হবে। এবং তুমি এই জিনিসটা বোঝো ভাই, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে লক্ষাধিক স্টুডেন্ট এইচএসসি পরীক্ষা দেয়, লাখের উপরে স্টুডেন্ট এইচএসসি পরীক্ষা দেয়। বুয়েট, ঢাকা ভার্সিটি সবগুলা পাবলিক মেডিকেল কলেজ, এই সমস্ত কিছু মিলায় কয়টা সিট আছে? সো তোমরা, আই এম সরি এই জিনিসটা, এই রিয়েলিটি বলার জন্য, যে ভাই যারা এইচএসসি তে সায়েন্স পড়তেছে সবাই ভাই খুব ভালো কোনো পাবলিকে চান্স পাবে না। আই এম সরি, জিনিসটা এরকম। সো তোমাকে আসলে এই হার্ডেলের ভিতর দিয়ে যাইতে হবে, তোমাকে অনেক বেশি সময় বাইর করার চেষ্টা করতে হবে। কলেজ থেকে এসে আধা ঘন্টা 1 ঘন্টা যদি তুমি রেস্ট নিতে পারো রেস্ট নাও, তারপরে বিকালে ক্লাসের আগে তুমি পড়াশোনা করো। এইচএসসি লাইফে আমি খুব বেশি খেলাধুলা করি নাই ভাই, জেনুইনলি আমি এইচএসসি লাইফে খেলার টাইম পাই নাই ভাই, বা অন্য কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটিসও আমি করার টাইম পাই নাই, বিশ্ব সাহিত্য কেন্দ্র, কালচারাল প্রোগ্রাম কোনো কিছুই আমি করার টাইম পাই নাই। সো আমি জানি ভাই এইচএসসি জীবনটা কিরকম কাটছে আমার, এবং আমার এত বছরে এত শত স্টুডেন্টদের, হাজার হাজার লাখ লাখ স্টুডেন্টদের কেমন কাটতেছে। আপনি ওই রিল্যাক্সটা বাদ দেন ভাই, ঘুম স্যাক্রিফাইস করতে হবে। আমি এই এইচএসসি লেভেলে আইসে তিতা ব্ল্যাক কফি খাওয়া ধরছিলাম জাস্ট বিকজ আমি দেখছি, মানে আমি এর আগে কফি খাই নাই। এখন আপনি যদি ছোটবেলা থেকে আবার কফি খাওয়া শুরু করেন, আপনার বডির রেজিস্টিভিটি তৈরি হয়ে গেছে, আপনি সেটাকে মানায় নিতে পারবেন না। কিন্তু এই এই সময় আমি এইচএসসি লেভেল, এইচএসসি অ্যাডমিশনের টাইমে আমি যখন দিনে 1-2 কাপ কফি খাইতাম, ব্ল্যাক কফি খাইতাম, ওটা আমাকে আলাদা একটা বুস্ট আপ দিত। আমি ঘন্টা 2 আরো এনার্জাইজড হয়ে পড়াশোনা করতে পারতাম রাতে বা কোনোদিন ভোরে উঠে। আপনার টাইম আপনাকে ম্যানেজ করতে হবে। আই এম সরি, মানে আপনি এখন কি বলতেছেন যে ভাই, আপনি বলেন আমাদের আজকে নিউটনীয় বলবিদ্যার 3 নাম্বার লেকচার, কয়টা ক্লাস করতে চান আপনি নিউটনীয় বলবিদ্যায়? আমার প্রতিটা টপিকের উপরে মনে হচ্ছে আরো 5-7টা করে ম্যাথ করানো উচিত। সো এই জায়গায় আমি যদি ম্যাথগুলো করাইতে থাকি, আপনাদেরকেও আমার সাথে ফিডব্যাক দিতে হবে। আমি 5-7টা ম্যাথ করাই দিলাম, তোমাকে 2-3টা ম্যাথ হোমওয়ার্ক দিলাম, তুমি সেটা চেষ্টাই করলা না ভাই, তাইলে কেমনে হবে ভাই? আমি একটা ক্লাস 1.5 ঘন্টা করাইছি, তোমার এই টপিকের উপর মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা পড়াশোনা করা উচিত, অবশ্যই পড়াশোনা করা উচিত ভাই। সেই কাজটা করেন, ইচ এন্ড এভরিডে করেন ভাই। মানে কেন সায়েন্স পড়তেছেন আমি জানি না, বাট সায়েন্স পড়ার পিছনে যদি একটা লক্ষ্য উদ্দেশ্য এটা থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা কোনো একটা সরকারি পাবলিক ভার্সিটিতে আমি পড়াশোনা করতে চাই আফটার এইচএসসি, তাহলে ভাই আজকে এখন এই মুহূর্ত থেকে পড়েন। ওইসব কামব্যাক এগুলো সব ভুয়া। কিসের কামব্যাক? যেই ছেলে 1.5 বছর ধরে পড়াশোনা করছে আর যেই ছেলে টেস্ট পরীক্ষার 2 দিন আগে পড়াশোনা শুরু করছে, ওদের মানে একরকম হয়ে যাবে? অদ্ভুত, মানে ইনসেইন। মানে চেষ্টা করলে যে কোনো মুহূর্তে ভালো করা যায়। যে ছেলেটা টেস্টের আগের দিন পড়াশোনা শুরু করছে, অয় চাইলে ভালো করতে পারবে, বাট কখনো কি 1.5 বছরের প্রিপারেশনকে সে ওভারকাম করে চলে যেতে পারবে? পারবে না তো ভাই। প্লিজ ভাই পড়েন, পড়েন, আজকে এখন এই মুহূর্তে পড়েন, ঠিক আছে? প্লিজ প্লিজ। আচ্ছা, ওকে। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আমাদের কথাবার্তা। আর হচ্ছে আরেকটা জিনিস মনে রাখবো, সেইটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে? ক্রিয়া প্রতিক্রিয়া হবে হচ্ছে একই জাতীয় বল। ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে? ক্রিয়া প্রতিক্রিয়া হবে হচ্ছে একই জাতীয় বল। একই জাতীয় বল কি? এই যে ওজন, ওজনের ক্রিয়ার প্রতিক্রিয়া কি? ওজন, এমজি। অবিলম্ব প্রতিক্রিয়া বল, এটা ক্রিয়া, এইটার প্রতিক্রিয়া কি? এন। ঠিক আছে? ইয়েস বস, বুয়েটে পরীক্ষা আপনি এখনো একবারই দিতে পারবেন, মাল্টিপল টাইম বুয়েটে পরীক্ষা দিতে পারবেন না। ঠিক আছে? বুয়েটে মাল্টিপল টাইম পরীক্ষা দিতে যাচ্ছিস, বিশাল ব্যাপার, অদ্ভুত সুন্দর, অদ্ভুত। আসেন আসেন আমরা সামনে যাই, আসেন আমরা সামনে যাই। মোটিভেশন হচ্ছে একটা প্রবল ওভাররেটেড জিনিস। মোটিভেশন তোকে আধা ঘন্টা 1 ঘন্টা এনার্জাইজ রাখবে। তোর লাগবে ডিসিপ্লিন, তোর লাগবে পিওর অধ্যাবসায়। আমি এইটা চাই, আমি ইনশাল্লাহ করব, আমি ইচ এন্ড এভরিডে করব। সো এইটা আমার দরকার। মোটিভেশন বাতাসের মতো, এইটা আগুন, ম্যাচের কাঠি জ্বালাই দিলে আগুন জ্বললো, ফুস অনেক সুন্দর, তারপরে হারাই যাবে। মোটিভেশন ডাজন্ট ওয়ার্ক ভাই, ডাজন্ট ওয়ার্ক। কয়েকটা মিনিট কথা বলা যাবে? হ্যাঁ বস বলেন না, কয়েকটা মিনিট কথা বলেন। আজকে তো কথাই বললেন খালি আমার সাথে, আজকে তো পড়াশোনা আমরা বললামই না একদম। M1 ভরের একটা বস্তু, এই বস্তুটা আমি ধরে নিলাম U1 বেগে আগাচ্ছিল,
এইখানে m2 ভরের একটা বস্তু আছে, ধরে নিলাম এইটা হচ্ছে u2 বেগে আগাচ্ছিল। তো এই হচ্ছে দুইটা বস্তুর আদি বেগ এবং শুরুর দিকের ঘটনা, যে শুরুতে ওরা কি করতেছিল, শুরুতে ওরা এই রকম ভাবে গেঞ্জাম টেঞ্জাম করতেছিল। আচ্ছা, এরপরে কি হয়েছে, কিছু দূর সামনে গিয়ে এই m1 এবং m2 ভরের বস্তু দুইটার মধ্যে কি হয়েছে, বস্তু দুইটার মধ্যে একটা দ্রিম করে কি হয়েছে ভাই, দ্রিম করে এখানে একটা সংঘর্ষ হয়েছে, দাম করে একটা সংঘর্ষ হয়ে গেছে যে ভাই, অবুক কত বড় সংঘর্ষ হয়ে গেছে যে ভাই, অবুক সংঘর্ষ। এই যে টপিকের নাম লিখো যে ভাইয়া, সংঘর্ষ বা হলিশন, হলিশন বা সংঘর্ষ, টপিকের নাম লিখে ফেলো যে বর্ডার করি। টপিকের নাম লিখেছো? আচ্ছা, এসএসসিতে 3.5 এর উপরে পাইছেন তারা অ্যাডমিশন দিবেন। এটা আসলে ডিপেন্ড করে এক এক পাবলিক ভার্সিটির রিকোয়ারমেন্ট এক এক রকম, ঠিক আছে। তো এখন আমি বলবো এইসব আধ্যাত্মিক চিন্তা না করে তুমি নিজের পড়াশোনাটা 200 ভাবে করে যাও। 100 ইজ ভেরি লেস ফর মি, 200 করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা সংঘর্ষ টপিকটা পড়া শুরু করছি, এবং সংঘর্ষের ভিতরে অনেক কিছু আছে। আমরা জাস্ট এখান থেকে ভরবেগের নিত্যতা সূত্রটা দেখি, এখান থেকে আমরা কয়েকটা ম্যাথ ট্যাথ সলভ করি, তারপরে হচ্ছে আমরা আরো কিছু সামনের দিকে আগাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করি, যখন এখানে সংঘর্ষ হয়েছে, তো সংঘর্ষের সময় কি হয়েছে এইটা একটু বুঝো। m1 ভরের বস্তু কি করছে, একটা ক্রিয়া বল প্রয়োগ করছে। m1 ভরের বস্তু, বাচ্চা লোক তোমরা শুনতে পাচ্ছ নাকি খালি আফসানারই একই সমস্যা হচ্ছে, আর কারো সমস্যা হচ্ছে না? সবাই শুনতে পাচ্ছ তো? এখানে আফসানা খালি বলে যাচ্ছে, সবাই শুনতে পাচ্ছ আশা করি। আচ্ছা, তাইলে m1 ভরের বস্তুটা কি করছে, m1 ভরের বস্তুটা একটা f1 পরিমাণ বল প্রয়োগ করছে। এইটাকে আমরা কি বলি, এইটাকে আমরা বলি হচ্ছে, ক্রিয়া বল। সো এটা একটা ভেক্টর, সো এটাকে এইভাবে দিব। আর m2 ভরের বস্তুটা হচ্ছে একটা প্রতিক্রিয়া বল দিছে, এটাকে দিব হচ্ছে আমি এই m2 একটা প্রতিক্রিয়া বল দিছে, এইটুকু একটা প্রতিক্রিয়া বল দিছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখান থেকে খেয়াল করেন আমি কি বলতে পারি, আমি বলতে পারি হচ্ছে এই যে এখানে কি বলছিল যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী। তো এই যে সমান এবং বিপরীতমুখী, এই সমান ও বিপরীতমুখী বোঝানোর জন্য আমি কি লিখবো, আমি লিখবো হচ্ছে f1 ইজ ইকুয়ালস টু মাইনাস f2। f1 ইকুয়ালস টু কি, f1 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস f2। আশা করি বুঝতে পারছেন, ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। তাইলে বা এইখান থেকে খেয়াল করেন আপনি লিখতে পারবেন f1 এর জায়গায় m1a1 সমান সমান হচ্ছে মাইনাস m2 এর জায়গায় a2। আচ্ছা, বা এইখান থেকে m1 ইনটু a1 এর জায়গায় কি লিখবো, a1 এর জায়গায় লিখবো v1 মাইনাস u1 ডিভাইডেড বাই t সমান সমান মাইনাস m2 এর জায়গায় কি লিখবো, m2 এর জায়গায় লিখবো v2 মাইনাস u2 ডিভাইডেড বাই হচ্ছে t। দেখো শুরুতে আমাদের একটা কথা ছিল, কি কথা ছিল, যতক্ষণ ক্রিয়া ততক্ষণ প্রতিক্রিয়া, যতক্ষণ ক্রিয়া ততক্ষণ প্রতিক্রিয়া। এই টি আর এই টি একই সমান, তাহলে টি আর টি কি হয়ে গেল, টি আর টি হচ্ছে কাটাকাটি হয়ে গেল। তাহলে এইখান থেকে খেয়াল করেন আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো হচ্ছে m1 v1 মাইনাস m1 u1 সমান মাইনাস m2 v2 প্লাস m2 u2, বুঝি? আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা যদি একটু সামনে চলে যাই, তাহলে আমি কি করব, এই m1 u1 টাকে এই পাশে নিয়ে আসেন, বা এইখান থেকে আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো হচ্ছে m1 u1 প্লাস m2 u2 সমান সমান হচ্ছে m1 v1 প্লাস m2 v2। সো এইটাই হচ্ছে আপনাদের বহুল প্রচলিত কি ভর বেগের সংরক্ষণশীলতার সূত্র। আশা করি সবাই লাখ লাখ কোটি কোটি বার এই জিনিসটা দেখে ফেলছেন, ভর বেগের সংরক্ষণশীলতার সূত্র। রূপা খাতুন, এইটা নিউটনের তৃতীয় সূত্র,
এইটা নিউটনের তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। ঘুম থেকে উঠছে মাত্র, বাচ্চাটা মাত্র ঘুম থেকে উঠছে। এখানে ভেক্টর চিহ্ন দেওয়া লাগবে, কারণ সামনে সবকিছু আমরা ভেক্টরে ব্যবহার করব। সবকিছু ভেক্টর, বল একটা ভেক্টর, বেগ একটা ভেক্টর, ত্বরণ একটা ভেক্টর, ভরবেগ একটা ভেক্টর। সো সবকিছু হচ্ছে ভেক্টর। এই রবিন কোথায় আছিস, একটু এদিকে আয়। রবিন বা কে আছিস, একটু এদিকে আয়। তো এইটা কি? এইটা হচ্ছে ভর বেগের সংরক্ষণশীলতার সূত্র। ভর বেগের সংরক্ষণশীলতার সূত্র হচ্ছে এইটা। তো এইটাকে চাইলে আমি এইভাবেও বলতে পারি। সেইটা কি? সেটা হচ্ছে পি ইনিশিয়াল সমান কি? সমান হচ্ছে পি ফাইনাল। এইভাবেও বলা যায় ভর বেগের সংরক্ষণশীলতা সূত্র। এটা হচ্ছে আমরা এইভাবেও বলতে পারি, এইটা আমরা এইভাবেও বলতে পারি। ঠিক আছে, ওকে। ভেক্টর সাইন দেন, ভেক্টর সাইন দিলে জীবন সুন্দর হবে। এই যে আফসোনা, সাউন্ড ওকে আছে। তুমি বের হয়ে আবার জয়েন করো, ওকে এটা বলেও লাভ নাই। এই সূত্র পারতাম, কিন্তু কিভাবে হয়েছে জানতাম না। এই যে এখন জানলাম বস, এই এখন জেনে গেলাম সূত্র কিভাবে হয়েছে। ঠিক আছে, আরো অনেক সিস্টেম টিস্টেম হইতে পারে, তো এত সিস্টেম আমাদের জানার দরকার নেই, বা আমরা আস্তে আস্তে জানবো। ঠিক আছে, ওকে, মুছে দিলাম। আপনারা এইরকম অঙ্ক টঙ্ক করছেন না, যে কি বলে, নৌকার উপর থেকে একজন মানুষ লাফ দিছে, নৌকার উপর থেকে একজন মানুষ লাফ দিছে, তাহলে নৌকা কোন দিকে কত বেগে যাবে, এরকম অঙ্ক আমরা করছি। রবিন, কেউ কি আসিস? সো ওই রকম নৌকার উপর থেকে একজন মানুষ লাফ না দিয়ে নৌকার উপর থেকে মাল্টিপল মানুষও তো লাফ দিতে পারে। নৌকার উপর থেকে ওইটা কি তুলবি, যা তোলার আছে, এখানে যা তোলার সবকিছু আছে। ঠিক আছে, এটা করছেন এসএসসি তে। আচ্ছা, ভেক্টরে করছেন, ভেরি গুড। তাহলে আসেন আমরা এই নৌকার টপিক থেকে একটা ভালো স্পেশাল ম্যাথ একটু করে ফেলি। আমি ধরে নিলাম এই যে নৌকাটা আছে, এই নৌকাটার ভর কত? এই নৌকাটার ভর হচ্ছে 400 কেজি। এই নৌকাটা 0.2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। এই নৌকাটা কি? এই নৌকাটা হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। আচ্ছা, এরপরে এই নৌকাটার উপর এই পাশে একজন মানুষ আছে, এনার ভর কত? ধরে নিলাম এনার ভর হচ্ছে 50 কেজি। এই পাশে একজন মানুষ আছে, স্বাস্থ্যবান একজন মানুষ, এনার ভর কত? ধরে নিলাম এনার ভর হচ্ছে 70 কেজি। এই হচ্ছে নৌকার পুরো সিচুয়েশন। তাহলে বুঝো নৌকাটা কি করছিল ভাই? নৌকাটা কিন্তু 0.2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে গতিশীল ছিল। জ্যোতি, তুমি যদি আমার কথা শুনতে পাও, তুমি ক্লাস থেকে বের হয়ে আরেকবার জয়েন করো, কারণ সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছে বাবু। এই হচ্ছে অবস্থা। এই অবস্থা থেকে আপনাকে কি বললো? হঠাৎ করে এই 50 কেজি ভরের লোকটা ডান পাশে লাফ দিছে 5 মিটার পার সেকেন্ড বেগে, এবং এই 70 কেজি ভরের লোকটা পিছন দিকে লাফ দিছে 3 মিটার পার সেকেন্ড বেগে। এই হচ্ছে দেশের অবস্থা। আপনাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, কি কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে? জিজ্ঞেস করা হয়েছে নৌকা কোন দিকে কত বেগে যাবে। নৌকা কোন দিকে কত বেগে যাবে। আমি সময় দিয়ে দিব, সবাই অঙ্কটা করে আমাকে পিওর এন্ড সিম্পল একটা অ্যান্সার দিবেন। জনি, কি করতেছিস তুই? তো মানে তোর মতো অভদ্র জানোয়ার কিসিমের ছেলে আমি জীবনে দেখি নাই। আই লাভ ইউ। কি ভাই, একটা কমেন্ট মানুষ এতবার কেন করে? ধৈর্য জিমি, আই লাভ ইউ। আমি পারি না, আমি জিমি, সরি বাবু। হ্যাঁ, তুই আরো কয়েকবার লেখ। হ্যাঁ, দুইজন একই সাথে লাভ দিছে, দুজনে
একসাথে লাফ দেয়, নাইলে হবে না তো। দুইজনে কি হয়েছে, দুইজনে হচ্ছে একসাথে লাফ দিছে, দুইজনে একসাথে লাফ দিছে। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে পেরেছি? আমাকে একটু জানাবেন সবাই বুঝতে পেরেছেন কিনা। কি এরকম কেন? Where is my stopwatch? করেন অঙ্কটা। নৌকা স্থির থাকবে, আচ্ছা হইতে পারে, আমি জানি না, আমি অঙ্কের অ্যান্সার মুখস্থ করে আসি নাই বাসা থেকে, বাট এই অবস্থায় নৌকা স্থির থাকবে চান্স কম ভাই। আচ্ছা ওকে, তোমার মাথায় কোন অঙ্কটা আসে তানিয়া? তানিয়া 1095 কোন অঙ্কটা আসে তোমার মাথায়? মানে একটা অঙ্ক দিছি ভাই, এটাকে কি বলে জানোস? এইটাকে বলে হচ্ছে মানসিক বিকলাঙ্গতা। তোমরা কিছু মানুষ আছো, নাম ঠিকানা বাদ দাও, কিছু মানুষ মানসিক ভাবে পঙ্গু। একটা অঙ্ক দেওয়ার সাথে সাথে তার পয়লা কথা আসে, ভাই পারি না, করায় দেন। করাই তো দিবে, একটা মানুষ তোরে অঙ্ক দিছে তো হয়তো দায়িত্ব ওরে তোরে করাই দিবে, তুই চেষ্টা করস না কেন? খাতায় দাগ কেন দেস না? 0.16 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে যাবে, গুড, ভেরি গুড। নৌকা 50 কেজির ব্যক্তির দিকে যাবে, মান বলো। বাম দিকে 0.1 মিটার পার সেকেন্ড বেগে যাবে, 50 কেজি ভরের বস্তুর দিকে যাবে, 0.33 মিটার পার সেকেন্ড বেগে যাবে। একসাথেই লাফ দিবে বস, একসাথে লাফ দিবে, আমাদের জন্য জীবন এরকমই। ওকে, 0.1 মিটার পার সেকেন্ড, 3.33 মিটার পার সেকেন্ড, 0.16 মিটার পার সেকেন্ড। ওকে, পঞ্চাশ কেজির দিকে যাবে, 50 কেজির দিকে যাবে কিনা? ওকে ওকে, অনেকেই করে ফেলছেন, আমার মনে হয় না যে আমাদের আর এত সময় টময়ের দরকার আছে, কারণ অনেক মানুষ অবু 10-20 করে অ্যান্সার দেওয়া শুরু করছে। আমি শিওর একটাও কোনো সূত্র টুত্র লেখে নাই, আমি শিওর সূত্রের প্রথম লাইনে ওরা ভুল লিখছে, মানে মিনিমাম 20-50 জন তোরা এরকম আছিস। আয় আমরা দেখি তোকে। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কি বলছে? ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র বলছে সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগের সমান। সংঘর্ষের আগে নৌকাটা কিন্তু গতিশীল ছিল, সংঘর্ষের আগে এই ছিল হচ্ছে নৌকাটার আদিবেগ, এবং এই নৌকার 400 কেজি ভরের উপর এই 50 কেজি ভরের মানুষটাও ছিল, 70 কেজি ভরের মানুষটাও ছিল। সো শুরুতে কি হয়েছে? শুরুতে জনি আই লাভ ইউ, দেখা হইলে আমি তোকে জড়ায় ধরে তোর কপালে 2টা চুম্মা দিব। এই নৌকাটার উপরে এই মানুষটা আছে এবং এই মানুষটাও আছে, মানুষ দুজনকে সহ নৌকাটা 0.2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে সংঘর্ষের আগের ভরবেগ কি হবে, যেটা আমরা কখনো চিন্তা করি না, সেটা হচ্ছে m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু ইউ। এইটা হচ্ছে সংঘর্ষের আগের ভরবেগ। আচ্ছা, কোনটাকে কি নাম দিব? 400 কেজি, এইটাকে বললাম হচ্ছে সাপোজ, এটাকে বললাম m3, এই 50 কেজিকে বললাম m1, এবং এই 70 কেজিকে বললাম হচ্ছে m2। তাহলে 5 মিটার পার সেকেন্ড হবে হচ্ছে u1 এবং 3 মিটার পার সেকেন্ড হবে হচ্ছে u2। এবং আরেকটা জিনিস খেয়াল করেন ভাই, আরেকটা জিনিস খেয়াল করেন প্লিজ, এই জিনিস যদি বলতে হয় আজকের তারিখে, এই জিনিস যদি বুঝাইতে হয়, তাইলে আসলে শুকর আলহামদুলিল্লাহ, জীবন সুন্দর। সেটা কি? সেটা হচ্ছে, সবাই মনোযোগ দেয় আল্লাহর ওয়াস্তে, এই u1 বেগটা কোন দিকে? ডান দিকে। u1 বেগটা কোন দিকে? ডান দিকে। তাইলে u1 টাকে আমি যদি পজিটিভ ধরি, u2 বেগটা কোন দিকে? বাম দিকে। u2 টা আসবে হচ্ছে নেগেটিভ। u1 ভেলোসিটি ডান দিকে পজিটিভ, u2 ভেলোসিটি বাম দিকে নেগেটিভ। m3 এর বেগ কত আমি জানি না, আমি ধরে নিছি v3, এইটাই আমি হচ্ছে বাইর করতে চাই, এইটাই আমি হচ্ছে বাইর করতে চাই। তাইলে m1 প্লাস m2 প্লাস m3 ইউ সমান সমান হচ্ছে m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3।
বা M1 প্লাস M2 প্লাস M3, তাইলে এটা কত আসবে? এইটা আসবে হচ্ছে 400 প্লাস 50 প্লাস 70 ইন্টু 0.2 ইন্টু কত? ইন্টু হচ্ছে 0.2 সমান সমান M1 V1, সরি এটা V1 হবে, আই এম সরি এটা V1 হবে, এইটা V1 হবে, আমি ইউ লিখে ফেলছি, মাই ব্যাড, এটা V হবে, এইটা হবে হচ্ছে V1, এইটা হবে হচ্ছে V2, এইটা হবে হচ্ছে V2, বুঝি V1 হবে। আচ্ছা, তাহলে M1 V1 কত? পজিটিভ, তাইলে 50 ইন্টু হচ্ছে 5 প্লাস M2 V2 কত? 70 ইন্টু হচ্ছে -3, 70 ইন্টু -3 প্লাস M3 এর মান কত? M3 এর মান হচ্ছে 400 ইন্টু V3, বা এইখান থেকে কত আসে? এখান থেকে আসে হচ্ছে 520, 520 ইন্টু 0.2, 520 ইন্টু 0.2 মানে হচ্ছে 104, 10.4 জাতীয় কিছু একটা, ভাই আন্দাজে মাইরেন না। তাহলে এইটা কত আসে? 400 প্লাস 70 প্লাস 50 ইন্টু 0.2 করলে আসে হচ্ছে 104। আচ্ছা, তাইলে এটা আসে হচ্ছে 104 সমান সমান ওইটা কত? ওইটা হচ্ছে 250 মাইনাস 210 প্লাস 400 ইন্টু V3, তাহলে এটা করলে কত? 40, তাইলে 104 মাইনাস 40, ঠিক লিখছি না রে? সমান হচ্ছে 400 ইন্টু V3, তাইলে V3 সমান কত? এটা আসবে হচ্ছে 64, 64 ডিভাইডেড বাই 400, 64 ডিভাইডেড বাই 400 ঠিকঠাক লিখছি আমি? তাহলে এইটা আসবে হচ্ছে 0.16, বা এইখান থেকে আমরা কি লিখতে পারবো? এইখান থেকে আমরা লিখতে পারবো V3 সমান সমান হচ্ছে 0.16 মিটার পার সেকেন্ড। তো সামনে কোনো কিছু নাই মানে কি আছে? কোনো কিছু নাই মানে পজিটিভ। তো পজিটিভ তুমি কোন দিকে ধরছিলা? ডান দিকে। সো নৌকা কোন দিকে যাবে? নৌকা যাবে হচ্ছে ডান দিকে, বা 50 কেজি ভরের ডান দিকেই লেখো, এত কাহিনী লেখার দরকার নেই। তাহলে নৌকা কোন দিকে যাবে? নৌকা যাবে হচ্ছে ডান দিকে। কত বেগে? 0.16 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাবে। বুঝি সবাই? 0.16 আসছে। 0.1 বলতেছিস কেন তুই? আহমদুল রাকিবুল, তোরা এখনো 0.1 কেন বলতেছিস? শুধু তোরা এখনো 0.1 কেন বলতেছিস? ভাই এই অঙ্ক কে বুঝেন নাই? ওইটা নৌকার আদি বেগ। ওইটা নৌকার আদি বেগ বস। প্রথম লাইন বুঝি নাই। প্লাস মাইনাস কেন? আরে প্লাস মাইনাস কেন সারা জীবন ধরে বলে যাবো ভাই, নিষ্ঠার সাথে ইনশাল্লাহ প্লাস মাইনাস ধরে কেন বলে যাবো। বিদ্যুৎ না রে ভাই, মানে এই বিদ্যুৎ, আই লাভ ইউ, আই এম সরি। আচ্ছা, অনেক সুন্দর মতো বুঝছি। আচ্ছা, ডেইলি 3টা করে ক্লাস হয়েছে, এই বিষয়ে আমরা আসলে কথা বলছি ভাই, যে ডেইলি 3টা করে ক্লাস আমরা আসলে কিভাবে ব্যালেন্স করতে পারি। ডেইলি 3টা করে ক্লাস আমরা আসলে কিভাবে ব্যালেন্স করতে পারি, আমরা এই নিয়ে কথাবার্তা বলছি ভাই।
হ্যাঁ আজকে অন্তত টাইমলি শেষ করে দিব, যা এখনই টাইমলি শেষ করে দিব। 0.2 বিয়োগ হবে, হ্যাঁ 0.2 যোগ বিয়োগ হবে। ত্বরণ তো আসলে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ দিয়ে আমরা ত্বরণ বাইর করতে পারি। সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ দিয়ে ত্বরণ বাইর করতে পারি। এক্স্যাক্টলি বৈশাখী, আমি আসলে সেটাই করব বলে, পুরাটা মুছে দিছি। ওকে সাউন্ড আছে, সাউন্ড বুঝতে পারছি। আচ্ছা নৌকার প্রসঙ্গে পরে আসি, আমাকে জাস্ট একটু এইটা বলেন, আপনারা আমাকে এইটা বলেন, আপনারা কি ক্যারাম বোর্ড খেলছেন কিনা বা ক্যারাম খেলছেন কিনা আমাকে এইটা বলেন। ক্যারাম ট্যারাম খেলছেন? বা ঢাকা শহরে বা বিভিন্ন জেলা শহরে, বড় বড় শহরে মানুষজন হচ্ছে বিলিয়ার্ড, পুল এইসব খেলে। সো ক্যারাম বোর্ড বা বিলিয়ার্ড বা পুল, সো এইসব খেলাধুলা যদি করে থাকেন, মোবাইলে খেলছেন, অনেকে মোবাইলে খেলছেন, ভেরি গুড, অনেকে মোবাইলে খেলছেন। আচ্ছা সো একটু বুঝেন, আমরা ক্যারাম বোর্ড খেলার একটা সিনারিও চিন্তা করি। ক্যারাম বোর্ড খেলার সিনারিও কিরকম? আমি ধরে নিলাম যে আমার এইখানে একটা স্ট্রাইকার আছে, স্ট্রাইকারের ভর কত? স্ট্রাইকারের ভর হচ্ছে 500 গ্রাম। একটা স্ট্রাইকার আছে, স্ট্রাইকারের ভর কত? স্ট্রাইকারের ভর হচ্ছে 500 গ্রাম। বা পুল খেলা মানুষজন আছে, বিলিয়ার্ড খেলা মানুষজন আছে, ঠিক আছে। আচ্ছা রিয়েলি খেলার অভিজ্ঞতা আছে সেরা। তো আমি ধরে নিলাম যে সামনে কি ছিল, সামনে হচ্ছে একটা রেড বা কিছু একটা ছিল। এই রেডটা কি ছিল ভাই? এই রেডটা ছিল হচ্ছে স্থির, এই রেডটা স্থির অবস্থায় ছিল। আচ্ছা এখন এই যে আমার স্ট্রাইকারটা আছে, এই স্ট্রাইকারটা কি করছে? এই স্ট্রাইকারটা হচ্ছে সাপোজ যে কোনো একটা ভেলোসিটিতে অনুভূমিক বরাবর, আমি ধরে নিলাম যে স্ট্রাইকারটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এসে, স্ট্রাইকারটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এসে এই যে আমার রেডটা আছে, এই রেডটাকে আঘাত করছে। গুড, ক্যারাম খেলা পারাটা নেসেসারি না, অঙ্ক বুঝা নেসেসারি, ঠিক আছে। আমিও ক্যারাম খেলা ছাড়া বুয়েটে চান্স পাইছি, তুইও পাবি। আচ্ছা এই যে স্থির রেডটার উপর আঘাত করছে, এই স্থির রেডটার উপর আঘাত করার কারণে যেটা হয়েছে, এই রেডটা মনে করো, এই রেডটা কি করছে? এই রেডটা এই রকম একটা কোনাকুনি একটা অ্যাঙ্গেলে চলে আসছে। রেডটা কি করছে? রেডটা মনে করো এই রকম, রেডের সাইজ বড় হয়ে গেল কিভাবে? রেডটা এই রকম কোনাকুনি একটা অ্যাঙ্গেলে চলে আসছে। রেডের একটা ভর দেওয়া আছে, রেডের ভর কত? আমি ধরে নিলাম রেডের ভর হচ্ছে 200 গ্রাম। রেডের ভর কত? রেডের ভর হচ্ছে 200 গ্রাম। তাহলে এই 200 গ্রাম ভরের রেডটা কি করছে? এরকম আনত তলে কোনাকুনি চলে আসছে। আচ্ছা প্রশ্নটা কি? সেটার দিকে তো যাচ্ছি রে ভাই, অধৈর্য। আর এই যে আমার স্ট্রাইকারটা আছে, এই স্ট্রাইকারটা কি করছে? এই স্ট্রাইকারটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, আমি ধরে নিলাম সে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, যেহেতু ওর একটা সংঘর্ষ হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, ঠিক আছে। অবাস্তব আধা কেজি ওজনের শূন্য কমায় দিতে পারি বস। অঙ্ক বুঝেন কি হয়েছে? 500 গ্রাম ভরের একটা গুটি ছিল, বস্তু চিন্তা করেন, এই বস্তুটা অনুভূমিক ভাবে আসছে, অনুভূমিক ভাবে এসে 200 গ্রাম ভরের এই স্থির গুটিটাকে আঘাত করছে। এই স্থির গুটিটা কি করছে? এই স্থির গুটিটা যে কোনো একটা অ্যাঙ্গেলে, যে কোনো একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এবং যে কোনো একটা ভি ভেলোসিটিতে কোনাকুনি চলে গেছে। যে কোনো একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, যে কোনো একটা ভি ভেলোসিটিতে কোনাকুনি চলে গেছে। আর এই যে আমার সাদা রঙের স্ট্রাইকারটা ছিল, সেটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 3 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে চলে গেছে। আমাদেরকে কোয়েশ্চেনে কি জিজ্ঞেস করছে? আমাদেরকে জিজ্ঞেস করছে ভি কত হবে এবং আমাদেরকে জিজ্ঞেস করছে হচ্ছে থিটা কত হবে। ভি কত এবং থিটা কত, এইটা হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করেছে। ভি কত এবং থিটা কত। কোয়েশ্চেন কি বুঝতে পারছি ভাই? কোয়েশ্চেন কি বুঝতে পারছি আমরা? আদিবেগ দিয়ে গুণ করলে মানুষের আদিবেগ কোথা আসলো বস? মানুষের আদিবেগ কোথা আসলো? সো এইটা হচ্ছে গিয়ে আমাদের প্রবলেম নাম্বার 13। আচ্ছা তাহলে এখন ঘটনা বুঝেন, আমরা এখানে কি করব? আমরা এখানে, হ্যাঁ এটা মার্বেল হইতে পারে,
তাহলে বুঝো, একটা গুটি ছিল, এই গুটিটা সামনের একটা স্থির গুটিকে আঘাত করছে, আঘাত করার পরে একটা গুটি কোনাকুনি নিচে চলে আসছে, আর একটা গুটি কোনাকুনি উপরে চলে গেছে। আমাকে কি বাইর করতে হবে? আমাকে বাইর করতে হবে ভি কত আর থিটা কত। কোশ্চেন মাত্রই বুঝিয়ে বলেছি, আশা করি বুঝছো ভাইয়া। একটা গুটিকে আমি টোকা দিছি, এই গুটিটা সোজা গিয়ে সামনের একটা গুটিকে আঘাত করছে। সো আঘাত করার কারণে একটা গুটি কোনাকুনি উপরে চলে গেছে, আরেকটা গুটি হচ্ছে কোনাকুনি নিচে চলে আসছে। সো আমাদেরকে কি বাইর করতে হবে? আমাদেরকে বাইর করতে হবে ভি কত আর থিটা কত। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু দেখি কিভাবে কি করব। তাহলে আমি ধরে নিলাম কি, আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে আমার M1, এইটা হচ্ছে আমার M1, এইটা হচ্ছে আমার M2, এইটা হচ্ছে আমার U1। আমার U2টা কত? U2টা হচ্ছে স্থির যেহেতু ছিল, তাইলে U2 এর মান কত? U2 এর মান হচ্ছে 0। বুঝতে পারি? আচ্ছা, এটা যেহেতু M1 ধরছি, তাইলে এইটা হচ্ছে V1। তাহলে V1টা কত? V1টা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। V1টা কি? V1টা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। V1টা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে ভাই? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তুমি দেখো V1, সবসময় মনে রাখো ফিজিক্সে যখনই কোনো কিছু অ্যাঙ্গেলে থাকবে, যখনই কোনো কিছু কোনাকুনি থাকবে, ফিজিক্সে ওজন, বল, টান, ত্বরণ, বেগ, সবাইকে আমরা কি করব? উপাংশে ভাগ করে ফেলবো। সবাইকে কি করব? সবাইকে উপাংশে ভাগ করব। তাহলে একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, এই যে V1টা আছে, এই V1টা কত ডিগ্রি অ্যাঙ্গেল? 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল যার সাথে, তার সাথে কি হয়? কজ উপাংশ। তাইলে এই বরাবর কি আসবে? এই বরাবর আসবে হচ্ছে V1 cos 30 ডিগ্রি। এই বরাবর কি আসবে? V1 cos 30 ডিগ্রি। আর এই V1 এর আরেকটা উপাংশ আসবে উলম্ব বরাবর উপরের দিকে, আরেকটা উপাংশ আসবে উলম্ব বরাবর উপরের দিকে। সেইটা কি হবে বাবা? সেইটা হবে হচ্ছে V1 sin 30 ডিগ্রি। উপাংশে ভাগ করা, কারো কোনো সমস্যা নাই নিশ্চয়ই? গুড, আমদুল অ্যান্সার জানাইছো। আচ্ছা, এরপরে এইটা কি আছে? ভি। আর এইটাকে চাইলে তুমি V2 নাম দিতে পারো, কারণ 2 নাম্বার বস্তুর বেগ। তাহলে V2 আছে কত অ্যাঙ্গেলে? থিটা অ্যাঙ্গেলে আছে। তাহলে V2 থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে উপাংশে ভাগ করলে কি হবে? V2 cos থিটা। অ্যাঙ্গেল যার সাথে, তার সাথে কি উপাংশ? cos উপাংশ। আর উলম্ব বরাবর নিচের দিকে একটা উপাংশ আসবে, উলম্ব বরাবর নিচের দিকে উপাংশটা কি আসবে? উলম্ব বরাবর নিচের দিকে উপাংশটা আসবে V2 sin থিটা। তাইলে আমি পুরোটা ছোট করে আবারও বলতেছি, এই নাভিদ কি সব বোরিং কমেন্ট করো না বস বারবার। তাহলে একটু বুঝেন, এটা একটা অঙ্ক, আপনি সিনারিওটা চিন্তা করেন না বস। এই M1 ভরের একটা বস্তু সামনে গিয়ে একটা লাল গুটিকে আঘাত করছে, আঘাত করার কারণে সংঘর্ষটাই এমন ভাবে হয়েছে ভাই, একটা গুটি কোনাকুনি উপরে চলে গেছে, আরেকটা গুটি কোনাকুনি নিচে চলে আসছে। একটার জন্য বেগের মান আর অ্যাঙ্গেল দেওয়া আছে, আরেকটার জন্য বেগের মান আর অ্যাঙ্গেল আমাকে বের করতে হবে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমরা কি করছি? আমরা V1 আর V2 কে উপাংশে ভাগ করছি। উপাংশে আপনাকে লাখ লাখ কোটি কোটি বার ভাগ করতে হবে। তাহলে V1 আর V2 কে আপনি যদি উপাংশে ভাগ করেন, তাহলে V1 cos 30 ডিগ্রি, V1 sin 30 ডিগ্রি, V2 cos থিটা, V2 sin থিটা। এইটুকু বুঝতে পারছি বস? আচ্ছা, মাসুমা আক্তার গুড, ভি এর একটা ভ্যালুও বলে দিছো। ওকে, এইবার আমরা কি করব জানেন? এইবার আমরা ভরবেগের নিত্যতা সূত্র ব্যবহার করব। এই যে ভরবেগের নিত্যতা সূত্র ব্যবহার করব, এটা একটু বুঝো। তুমি দেখো এই যে V2 sin থিটা, এটা তো y এক্সিস বরাবর। আবার এই যে V1 sin 30, এটা তো y এক্সিস বরাবর। তাহলে y এক্সিস বরাবর কিছু বেগ আছে, আবার এক্স এক্সিস বরাবরও কি আছে? এক্স এক্সিস বরাবরও কিছু বেগ আছে। তাইলে এই ভরবেগের নিত্যতা সূত্র আমরা ব্যবহার করব 2 বার। ভরবেগের নিত্যতা সূত্র আমরা ব্যবহার করব কয়বার? 2 বার। তাহলে ভরবেগের নিত্যতা সূত্র আমি শুরুতে ব্যবহার করছি এক্স এক্সিসের জন্য। ভরবেগের নিত্যতা সূত্র আমি শুরুতে ব্যবহার করছি এক্স এক্সিসের জন্য। তাহলে এক্স এক্সিসে সংঘর্ষের আগে M1 ভরের বস্তু, বেগের মান হচ্ছে 10। তাইলে আমি লিখব M1 U1 প্লাস M2 U2 সমান সমান, এইবার খেয়াল করো, এইবার খেয়াল করো, সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে এইটা ছিল M1, এইটা ছিল M1। তাইলে M1 এর বেগের উপাংশ কোনটা? M1 এর বেগের উপাংশ, M1 এর বেগের উপাংশ কি? V1 cos 30।
তাইলে আমি লিখতে পারবো m1v1 cos 30 ডিগ্রি প্লাস এইটা কি m2, এইটা কি বাবা, এইটা হচ্ছে m2, আনত তলে চলে আসছে। এই m2 ভর, বেগের উপাংশ কত? বেগের উপাংশ হচ্ছে v2 cos থিটা। তাইলে আমি কি লিখবো? আমি লিখবো হচ্ছে প্লাস m2 v2 cos থিটা। বুঝি? আচ্ছা, গুড, ভেরি গুড, সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছে। তাহলে এখান থেকে খেয়াল করো, u2 এর মান তো 0, তাহলে u2 এর মান যদি 0 হয় তাহলে এখানে আমার কোনো কাহিনী নাই। m1 u1 কত? 500 ইন্টু 10, তাইলে 500 ইন্টু 10 সমান সমান m1 v1 cos 30। m1 কত? m1 হচ্ছে 500, v1 কত? v1 হচ্ছে 3 ইন্টু cos 30। cos 30 এর ভ্যালু কত রে? cos 30 এর ভ্যালু হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, যদি ভুল না করে থাকি। cos 30 সমান কি? cos 30 সমান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 প্লাস, এরপরে আসো m2। m2 এর মান কত? m2 এর মান হচ্ছে 200, আর কিছু জানি না। তাইলে 200 ইন্টু v2 cos থিটা, বা এইখান থেকে হিসাব করলে আমরা কি পাবো? আমরা v2 cos থিটার একটা ভ্যালু পেয়ে যাব। v2 cos থিটার একটা ভ্যালু পেয়ে যাব 0.5 হবে। কোথায় 0.5 হবে বস? কোথায় 0.5 হচ্ছে? মানুষজন লাখ লাখ। নাভিদ, তোর অ্যান্সার পাইছি। ফাহমিদা, অ্যান্সার পাইছি। অ্যান্সার পেয়েছি বস। তাহলে এখান থেকে খেয়াল করি, 5000 মাইনাস হচ্ছে 500 ইন্টু 3 ইন্টু √3/2 করলে আসে হচ্ছে এইটা। এইটাকে ভাগ করব হচ্ছে 200 দিয়ে, তাইলে এখান থেকে আসে 18.50 আসছে। 18.50 আসছে আমার এই v2 cos থিটা। এই বস লোকজন, v2 cos থিটার ভ্যালু আমার আসছে 18.50। আমার এইটা ঠিক আছে নাকি আমার একটু বলেন। বাক স্বাধীনতা যেহেতু আছে সেটার প্রয়োগ করেন, কাজের কাজ করেন। v2 cos থিটার ভ্যালু ঠিক আছে কিনা? আহমদুল হাসান, v2 cos থিটার ভ্যালু ঠিক আছে কিনা? কেজিতে আনার কি দরকার? কেজিতে আনার দরকার কি? আমার সবকিছু গ্রামে আছে, আমি গ্রামে রেখে দিব। আমার কেজি দরকার নাই ভাই, কেজি দরকার নাই। 200 কই পাইছেন? এই যে 200 দেওয়া ছিল, m2 ভরের বস্তুর ভর m2 200 দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা, ফাইন। এইবার খেয়াল করেন আমরা কি করব। এইবার আমরা ভর বেগের নিত্যতা সূত্র চালাবো। এইবার আমরা ভর বেগের নিত্যতা সূত্র চালাবো কোথায় ভাই? এইবার আমরা ভর বেগের নিত্যতা সূত্র চালাবো ওয়াই এক্সিস বরাবর। এখন ওয়াই এক্সিস বরাবর দেখো, ওয়াই এক্সিস বরাবর রেডটা তো স্থির ছিল, ওয়াই এক্সিস বরাবর রেডটা স্থির ছিল, তাহলে ওর কোনো ভরবেগ নাই, কোনো ভরবেগ নাই। এই যে ইউটা আছে, ইউটা সম্পূর্ণই কোন এক্সিস বরাবর ছিল? এক্স এক্সিস বরাবর। তুমি দেখো, এইটা যদি এক্স এক্সিস হয়, এইটা যদি ওয়াই এক্সিস হয়, ইউ সম্পূর্ণ কোন বরাবর? u1 সম্পূর্ণ হচ্ছে এক্স এক্সিস বরাবর। ওয়াই এক্সিস বরাবর ওর উপাংশ কত? u1 cos 90 ডিগ্রি। cos 90 এর ভ্যালু কত? 0। তাহলে ওয়াই এক্সিস বরাবর ওর কোনো উপাংশ নাই। ঠিক আছে, আচ্ছা। কোনাকুনি থাকলেই হামজা, কোনাকুনি আছে না, হানজালা, এই যে কোনাকুনি থাকলেই তুই বুঝবি তোর দুইটা এক্সিসে বসানো লাগবে। ঠিক আছে সোনিয়া, এইটা ভেক্টর কনসেপ্ট বস। বেগ ইউ এক্স এক্সিস বরাবর আছে, তাই ওয়াই এক্সিস বরাবর তার উপাংশের মান 0। ওয়াই এক্সিস বরাবর তার উপাংশের মান হবে 0। তাহলে ওয়াই এক্সিস বরাবর সংঘর্ষের আগের ভরবেগ 0। এটাতে কোনো ডাউট আছে কিনা? ওয়াই এক্সিস বরাবর কি ভাইয়া? ওয়াই এক্সিস বরাবর সংঘর্ষের আগে, ওয়াই এক্সিস বরাবর সংঘর্ষের আগের ভরবেগ 0। ওয়াই এক্সিস বরাবর সংঘর্ষের আগের ভরবেগ কি? ওয়াই এক্সিস বরাবর সংঘর্ষের আগের ভরবেগ হচ্ছে 0। বুঝতে পারছি? কারণ সব বেগ এক্স এক্সিস বরাবর, আর ইউ টু এর কোনো বেগ নাই। আচ্ছা, সংঘর্ষের পরে এইবার দেখো, এইবার দেখো প্লিজ, শেষ অঙ্ক, শেষ অঙ্ক, শেষ ক্লাস শেষ। এই v1 sin 30 কোন দিকে? উপরের দিকে। এই v2 sin থিটা কোন দিকে? নিচের দিকে। একটা উপরের দিকে, একটা নিচের দিকে। সো উপরের দিকে তুমি যদি পজিটিভ চিন্তা করো, নিচের দিকে তুমি নেগেটিভ চিন্তা করবা। উপরের দিকে যদি পজিটিভ হয় তাহলে নিচের দিকে কি হবে? নেগেটিভ। তাহলে উপরে v1 sin 30, তাহলে আমি কি লিখবো? আমি লিখবো m1 v1 sin
30 ডিগ্রি মাইনাস কি লিখবো m2 v2 সাইন থিটা, বা এইখান থেকে কি লিখবো, এইখান থেকে লিখবো হচ্ছে এটা সমান হয়ে যাবে। তাইলে m1 এর ভ্যালু কত, m1 এর ভ্যালু হচ্ছে 500 ইন্টু v1 হচ্ছে 3 ইন্টু সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ, মাইনাস এইখানে হচ্ছে 400 v2 সাইন থিটা। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো, বা এইটা কাটাকাটি করলে কত, এটা কাটাকাটি করলে 250, এটা হচ্ছে 750, তাহলে 750 সমান হচ্ছে 400 v2 সাইন থিটা, বা এইখান থেকে দেখো v2 সাইন থিটা সমান আমরা পাই হচ্ছে 750/400, 750/400, তাহলে 750 ডিভাইডেড বাই 400 করলে আসে হচ্ছে 1.875, তাহলে এইটাকে কি বললাম, এইটাকে বললাম হচ্ছে আমি 2 নাম্বার ইকুয়েশন। এতক্ষণে আসলে যারা করার তাদের আসলে হয়ে গেছে, ও 400 না, 400 না, সরি, ওটা 200, মাই ব্যাড। এই যে এটা একটা কাজের কমেন্ট ভাই, এইটা একটা কাজের কমেন্ট। v2 স্ট্রাইকারের ভর কত দেওয়া ছিল, এইগুলো আসলে প্রিন্টিং মিস্টেক ছোটখাটো। v2 তাহলে এটা কত, এটা হচ্ছে 200, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো বা v2 সাইন থিটা সমান সমান কি, এটা কত আসবে, 3.75। গুড, থ্যাংক ইউ। এবার বাকি কাজ আসলে হয়ে গেছে, এখান থেকে বাকিটা আপনারা পারবেন। আমি জাস্ট ওয়াই এক্সিসের ব্যাপারটা জাস্ট একটু বলে দিচ্ছি। কেউ কেউ বলছো যারা ওয়াই এক্সিস বরাবর ইউ কজ 90 সাইন 90 হয় না, না শিহাব, উপাংশ কখন হয়, অ্যাঙ্গেল যার সাথে তার সাথে কজ উপাংশ ভাইয়া, অ্যাঙ্গেল যার সাথে তার সাথে কজ উপাংশ। একক তো সবগুলোরই কেজি মিটার পার সেকেন্ড, বা আমরা যদি বেগ বাইর করতে চাই, আমরা যদি v2 বাইর করতে চাই, তাহলে এগুলার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, যেহেতু আমরা বেগ বাইর করতে চাই। আচ্ছা রাকিবুল, না হয় না ভাইয়া, হয় না বস। আচ্ছা, তাহলে একটু বুঝে নেন, আমি একটু ছোট করে বলি। ওয়াই এক্সিসে কি হয়েছে, নর্মাল হিসাব কি, সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগের সমান। সো সংঘর্ষের আগে এই 200 গ্রাম ভরের বস্তুটা স্থির ছিল, এই m1 একটা বেগে আসছিল, m1টা কি করছিল, m1টা একটা বেগে আসছিল। সো এই m1 বেগটা, এই m1 বেগটা, এই m1 বেগটা কোন এক্সিস বরাবর আছে ভাই, এই m1 ভরের বেগ u1 এইটা x এক্সিস বরাবর আছে। সো x এক্সিস বরাবর যখন কোনো ভেক্টর থাকবে y এক্সিস বরাবর, তার উপাংশের মান 0 হবে। বিশ্বাস করেন, কসম সত্যি বলতেছি। কেন, কারণ এক্স এক্সিসের সাথে ওয়াই এক্সিসের অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাইলে u1 বা যে কোনো কিছু u1 cos 90 তো হবে, কারণ অ্যাঙ্গেলের সাথে, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কি cos উপাংশ। সো u1 cos 90 এর ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, তাহলে সংঘর্ষের আগে কোনো ভরবেগ নাই, বুঝতে পারছি, সংঘর্ষের আগে কি নাই, সংঘর্ষের আগে কোনো ভরবেগ নাই। আচ্ছা, এবার আসেন সংঘর্ষের পরে, যেহেতু বস্তু দুইটা কোনাকুনি গেছে, বাবু ক্লাস শেষ, তুমি বুঝলে চলে যাও, যেহেতু বস্তু দুইটা কোনাকুনি গেছে, তাই এই v1 এর একটা উপাংশ আসছে উপরের দিকে, v1 এর একটা উপাংশ কোন দিকে আসছে, উপরের দিকে, আর এই v2 এর একটা উপাংশ আসছে নিচের দিকে, v2 এর একটা উপাংশ কোন দিকে, নিচের দিকে। সো যেহেতু দুইটা দুই দিকে, একটা উপরে একটা নিচে, এইটা ফিজিক্সে লাখ লাখ কোটি কোটি বার হবে, যে কোনো একদিক পজিটিভ হইলে আরেক দিক নেগেটিভ হবে। সুমাইয়া কি বুঝো নাই ওইটা গুছায় লিখে কমেন্ট করো, সুমাইয়া ইসলাম। আজ এরা ইমোজি দিও না, কি বুঝো নাই ওইটা কমেন্ট করো, আমি দেখতেছি।
সো v1 sin 30 উপরের দিকে, তাই এটা পজিটিভ ধরে নিছি। তাহলে v2 sin থিটা নিচের দিকে, তাহলে এটা কি হবে? নেগেটিভ হবে। একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে v1 কার? m1 এর। তাইলে m1 v1 sin 30। মাইনাস কেন দিছি ভাই? মাইনাস দিছি কারণ নিচের দিক ভাই। তাইলে m2 v2 sin থিটা। তাইলে m1 এর মান বসাইছি, m2 এর মান বসাইছি, ক্যালকুলেশন ঠিক থাকলে এই হচ্ছে আমার ভ্যালু। v2 sin থিটা সমান 3.75। v2 sin থিটা সমান 3.75। সাবিত, আমি এই এতক্ষণ ধরে y এক্সিসটাই বুঝাইছি ভাই। আমি এতক্ষণ y এক্সিসটাই বুঝাইছি। তুমি একটু আমাকে এইটা বলো যে তুমি y এক্সিসের কি বুঝো নাই? দুইটা সমীকরণ ভাগ করবেন বা দুটো সমীকরণ যোগ করবেন, খুব সহজ। আপনি একটা সমীকরণ কি পাইছেন ভাই? আপনি একটা সমীকরণ পাইছেন হচ্ছে v2 sin থিটা সমান হচ্ছে 3.75 এবং আরেকটা সমীকরণ পাইছেন v2 cos থিটা। v2 cos থিটা সমান কত পাইছিলাম? 18.50। v2 cos থিটা সমান কি? v2 cos থিটা সমান হচ্ছে 18.50। 1 2 যে কোনো উপায়ে আপনি এই দুইটাকে সলভ করতে পারেন। ভেক্টর চ্যাপ্টারের জ্ঞান। সো ভেক্টর চ্যাপ্টারের জ্ঞান আপনাকে কি বলছে? ভেক্টর চ্যাপ্টারের জ্ঞান আপনাকে বলছে আপনি 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করেন, তাইলে আপনি কি পাবেন? v2 sin থিটা ডিভাইডেড বাই v2 cos থিটা সমান হচ্ছে 3.75 divided by 18.5। v2 কাটা sin থিটা বাই cos থিটা, that means tan থিটা সমান হচ্ছে, আচ্ছা যা আছে তা লিখে দিলাম, 3.75 divided by 18.5। থিটা ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স 3.75 divided by 18.5 বা থিটা ইকুয়ালস টু রিকব। এক্স এক্সিস বরাবর সবগুলা তুমি দেখো একই দিকে ছিল, ভিন্ন দিকে গেলেই আমরা একটা প্লাস একটা মাইনাস লিখতাম। রিকব, তুমি কি বুঝতে পেরেছো? একটা প্লাস আর একটা মাইনাস লিখার জন্য এদেরকে তো দিক বিপরীত হইতে হবে, দিক বিপরীত হইতে হবে, তাই না? তো দিক যদি বিপরীত না হয় তাইলে আমরা প্লাস মাইনাস কেন লিখবো? তাহলে এটার ভ্যালু আসছে হচ্ছে 11.46 ডিগ্রি। আহমদুল বা আর কে আসিস, আমাকে একটু অ্যান্সার জানা ঠিকঠাক মতো মিলছে কিনা, ঠিকঠাক মতো মিলছে কিনা। হ্যাঁ হ্যাঁ, কেজি দিয়ে করলেও হবে, কেজি দিয়ে করলেও হবে, আমার দরকার লাগে নাই ভাই হুদাই কেজি দিয়ে করার। আর এইখানে আমি কি করতে পারি? আমি 1 স্কোয়ার করে প্লাস 2 স্কোয়ার করতে পারি, বা থিটার মান বসাইলেও হয়। তাইলে আপনি কি পাবেন? আপনি পাবেন হচ্ছে ভি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 18.50 স্কোয়ার প্লাস 3.75 স্কোয়ার। একদম প্রথাগত ভেক্টরের নিয়মে গেছি, কিচ্ছু না। ওকে, তাইলে এখান থেকে দেখো, তুমি যদি v2 স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, আশা করি এটা বুঝছি। তাইলে এইটা সমান আসবে 3.75 স্কোয়ার প্লাস 18.50 স্কোয়ার। তাইলে v2 সমান আসবে হচ্ছে রুট ওভার এই পুরাটা। v2 সমান কি আসবে? v2 সমান আসবে হচ্ছে রুট ওভার এই পুরাটা। তাহলে রুট ওভার এই পুরাটা যদি করি, বা v2 সমান কি? v2 সমান হচ্ছে রুট ওভার 3.75 স্কোয়ার প্লাস 18.5 স্কোয়ার করলে আসে হচ্ছে 18.87। 18.87 18.88 লিখি, 18.88 ডিগ্রি, সরি ডিগ্রি কেন, মিটার পার সেকেন্ড ভাই। 18.88 মিটার পার সেকেন্ড বেগের মান যেহেতু আমরা বের করছি। বুঝতে পেরেছি স্যার? ট্যান ইনভার্স করছি, শিফট ট্যান ইনভার্স করছি বস। ওয়াই অক্ষে 0 হলো কেন? তুমি একটু ছবিটা দেখো, যারাই চিন্তা করছো। এই যে মাহিমা, ওয়াই অক্ষ বরাবর সংঘর্ষের আগে কোনো ভরবেগ কি ছিল বাবু? তুমি একটু তোমার খাতাটা দেখো, তুমি যদি ছবি এঁকে থাকো তুমি আমাকে বলো যে ওয়াই অক্ষ বরাবর
সংঘর্ষের আগে কোনো ভরবেগ দেওয়া আছে কি না? মিটার পার সেকেন্ড কই? এই যে মিটার পার সেকেন্ড বস, মিটার পার সেকেন্ড। কজ আর সাইন কোথায় গেছে? খাই ফেলছি। কজ আর সাইনকে দড়ি খাই ফেলছি যে ভাইয়া। কেন? ক্ষুধা লাগছে যে ভাইয়া, কি করবো কি করবো, খুব ক্ষুধা লেগেছিল যে। সো এইখানে একটা লাইন, এখান থেকে v2 স্কোয়ার কমন নিছি। কমন নিলে এখানে থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান এইটা। টেকনোলজি আর কোনো শেষ নাই। দিন শেষে ভাই কিছুই লাগবে না, শেষ করেন। কষ্ট হয়ে যাচ্ছে না? সরি। তাহলে কথা হচ্ছে যে ভাই শেষ করে দেই, মানে নিউটনীয় বলবিদ্যা শেষ শেষ করে দেই ভাই, শেষ করে দেই। আচ্ছা, এই অঙ্কটা আর এখন করাইতে গেলাম না, এইটা হোমওয়ার্কের জন্য থাকুক। এইটা নেক্সট ক্লাসের শুরুতে আমরা সলভ করব। এইটা নেক্সট ক্লাসের শুরুতে আমরা সলভ করব। সো যেই ম্যাথগুলা হোমওয়ার্ক দিছি একটু কইরেন রে ভাই, যেই ম্যাথগুলা হোমওয়ার্ক দিয়েছি একটু কইরেন, ঠিক আছে? বলে ভাই যার যা ইচ্ছা বলে, বাক স্বাধীনতা, তো বাক স্বাধীনতা প্রয়োগ করতে হবে না? সবাই বাক স্বাধীনতা প্রয়োগ করে। কঠিন লাগবে স্বাভাবিক, কারণ এতদিন আমরা ভেক্টর চিন্তা করি নাই। আমাদের এইচএসসির দুনিয়ায় যা আছে সব ভেক্টর ভাই। বল ভেক্টর, বেগ ভেক্টর, ভরবেগ ভেক্টর, ত্বরণ ভেক্টর, সব ভেক্টর ভাই। সো তোমাকে সমস্ত কিছু ভেক্টরে চিন্তা করতে হবে, সমস্ত কিছু ভেক্টরে চিন্তা করতে হবে। অঙ্ক তোমার প্র্যাকটিস বুকে যতগুলা অঙ্ক দেওয়া আছে সবগুলা করেন ভাই, সবগুলা করেন আমাদের এই টপিকের ভিতরে, ঠিক আছে? ওকে ওকে ফাইন, আজকের মতো শেষ করছি এখানে। কিছু অঙ্ক টঙ্ক থাকলে সেগুলা দেখাই দিয়ে যাব নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। টিল দেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। লাভ ইউ সো মাচ। আমি খুব চেষ্টা করছি ভাই, মানে শুভ 2026-এ নিউটনীয় বলবিদ্যা পড়াইছে এবং শুভ যে স্টাইলে পড়াইছে আমি সেটা থেকে ডিফারেন্ট একটা প্রেজেন্টেশন দিতে চেষ্টা করছি। আমি ডিফারেন্ট ম্যাথ, নতুন ম্যাথ করাইতে চেষ্টা করছি, বাট দিন শেষে তো আসলে টপিকগুলা কাছাকাছি একই টপিক, সো মিলে যাবে, ঠিক আছে? সো পড়েন আর কি, মানে শুভ নিউটনীয় বলবিদ্যা যদি আপনি দেখে ফেলেন একবার, এরপরে আমার ক্লাস যদি একবার করে ফেলেন, তাহলে আসলে আপনার নিউটনীয় বলবিদ্যা আর কিছু মানে না পারি মতো থাকবে না, ঠিক আছে? 9টায় ক্লাস আছে আপনাদের, আমারও ক্লাস আছে, আমি খুব টায়ার্ড হয়ে গেছি। আল্লাহ, লাভ ইউ সো মাচ। শেষ করছি আজকের মতো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ 1.5 ঘন্টায় শেষ করে দিব, হ্যাঁ চেষ্টা করব। লাভ ইউ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।